আসসালামু আলাইকুম, আমি সুমন। আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের Klassroom.xyz প্রেজেন্টস theTechTalk শো এর সিজন 2 এর 11 নম্বর এপিসোডে। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আমরা মোটামুটি 2-3 সপ্তাহের একটা ব্রেক নিলাম। আমাদের টেকটয়ের গত এপিসোড মনে হয় 2-3 সপ্তাহ আগে হয়েছিল। এরপর আমি একটু ঘোরাঘুরির উপর ছিলাম আর কি। তো যাই হোক, আবার আমি এই সপ্তাহে ব্যাক করলাম। আজকে আমাদের সাথে গেস্ট হিসেবে আছেন AWS এর একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার, যিনি বাংলাদেশী। বাংলাদেশ থেকেই তার গ্র্যাজুয়েশন শেষ করেছেন, পড়াশোনা করেছেন ওইখানে, দেন বাংলাদেশে কিছু বছর কাজ করেছেন। তারপর কানাডাতে মাস্টার্স করার জন্য গিয়েছেন, সেখানে মাস্টার্স কমপ্লিট করে বর্তমানে তিনি AWS এ সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন। তো সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আজকের সেশনে। আশা করি সবাই ভালো আছেন। আমি দেখতে পারতেছি যে ইতিমধ্যেই ধীরে, ধীরে অনেকে লাইভে জয়েন করতেছেন। তো আমি 30 সেকেন্ড বা 1 মিনিটের মতো সময় নিব। আপনারা যারা জয়েন করতেছেন সবাই আমাদের সেশনের সাথে থাকবেন, প্রশ্ন করবেন। আমাদের সেশনটা খুবই ক্যাজুয়াল ভাবে, আপনারা যারা প্রিভিয়াস সেশনগুলো অ্যাটেন্ড করছেন দেখছেন যে আমরা আমাদের সেশনগুলো আসলে খুবই ক্যাজুয়াল ভাবে রাখার চেষ্টা করি, যাতে একটা ডিসকাশনের মতো হয়। মনে হয় যে আপনারা যারা অডিয়েন্স আছেন তারাও পার্টিসিপেট করতেছেন। তো আপনারা যারা আজকে পার্টিসিপেট করবেন, আপনারা চাইলেই আমাদেরকে প্রশ্ন করতে পারবেন। আমরা আমাদের যে আজকের টপিক আছে, যে ফ্যাং এর মতো যে বড় বড় ইন্টারন্যাশনাল কোম্পানিগুলো আছে, সেগুলোতে আসলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য আমরা কিভাবে প্রস্তুত হতে পারি, এই বিষয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনারা অলরেডি টপিক দেখতেই পারতেছেন যে হাউ টু প্রিপেয়ার ফর বিগ টেক কোম্পানিজ। তো এই বিষয়ে আমরা আলোচনা করব। আর আপনারা যারা ইউটিউব, ফেসবুক লাইভ অথবা অন্যান্য জায়গা থেকে জয়েন করতেছেন, আপনারা চাইলেই আমাদের লাইভের যে কমেন্ট সেকশন আছে সেখানে কমেন্ট করলেই আমরা আপনাদের কমেন্টগুলো দেখতে পাবো। তো আপনারা চাইলে এই টপিক রিলেটেড যে কোনো বিষয়ে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন। আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করব, আমাদের যতটুকু এক্সপেরিয়েন্স আছে। আজকে আমাদের যিনি স্পিকার আছেন তিনিও চেষ্টা করবেন আপনাদের এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আমি আমাদের সেশন শুরু করে দিব। তো তার আগে আমি একটু নিজের একটু ব্রেক করে নেই, নিজের ব্যাপারে একটু ছোট্ট একটা ইন্ট্রোডাকশন দিয়ে নেই। আপনারা যারা প্রিভিয়াসলি আমাদের সেশনে অংশগ্রহণ করতেছেন অলরেডি হয়তো আমাকে চিনবেন, Klassroom.xyz সম্পর্কে জানবেন। বাট যারা আজকে নতুন জয়েন করতেছেন আমাদের সাথে, তো তাদের জন্য আমি সুমন, মোল্লা, সেলিম। বর্তমানে মাইমকাস নামক একটা সাইবার সিকিউরিটি কোম্পানিতে সিনিয়র সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছি। প্লাস আমি ক্লাউড কম্পিউটিং নিয়ে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করি। এ পর্যন্ত AWS এর 2টা সার্টিফিকেশন নেওয়া হয়েছে। এবং আজকে আমি অ্যাকচুয়ালি খুবই এক্সাইটেড যে আজকে আমাদের সাথে যিনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছেন তিনি AWS এই কাজ করতেছেন। সো AWS আমার খুবই বলবো যে পছন্দের একটা সার্ভিস। আমি আমার দৈনন্দিন কাজে, আমার যে ওয়ার্ক আছে সেখানে, কোম্পানিতে, প্লাস পার্সোনাল অনেক প্রজেক্টেও AWS ব্যবহার করি আর কি। তো আশা করতেছি আজকে আমাদের যে স্পিকার আছেন তার কাছ থেকে আমরা অনেক কিছু জানতে পারবো। তো কথা না বাড়িয়ে আমি অনামিকা আহমেদকে আমাদের সেশনে নিয়ে আসতেছি। হ্যালো অনামিকা আহমেদ, কেমন আছেন আপনি? হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যাঁ, এই তো ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও এই তো আলহামদুলিল্লাহ ভালো চলতেছে আর কি। এখানে ওয়েদারটা একটু ডাল আর কি। গত 1.5 সপ্তাহ ধরে বলা চলে এখানে একটা স্টর্ম যাচ্ছে আর কি, আচ্ছা, আচ্ছা। ইউকে, নেদারল্যান্ডস এর পাশ দিয়ে। তো
গত ১.৫ সপ্তাহ ধরে আসলে সারাদিন গুঁড়ি বৃষ্টি হচ্ছে। বাট তাছাড়া আলহামদুলিল্লাহ সবকিছু ভালোই চলতেছে আরকি। আপনার ওখানে কি অবস্থা? আমার আম এখন তো জাস্ট ফলের শেষের দিকে উইন্টার শুরু হবে। মানে জি। টরন্টোতে আমি এখন। সো ইয়া আজকে ওয়েদারটা একটু ডাল আমার এখানেও। আর এই তো লাইক একটু ঠান্ডা। মানে আগে একটু বেটার ছিল। এখন সামার, এখন উইন্টার আসতেছে। সো একটু বাইরে ঠান্ডা। So এখন জ্যাকেট ছাড়া বের হওয়া যাবে না। এই আরকি। হ্যাঁ, এখানে তো আসলে ফল আসা শুরু করলেই মনে হয় যে মিনিমাম একটা লাইট জ্যাকেট সাথে রাখতে হয়। কারণ ইয়া আফটারনুন বা ইভনিং হইলেই তো মনে হয় একটু ঠান্ডা বাতাস হচ্ছে শুরু হুম, হয়ে যায় আরকি। তো যাই হ্যাঁ, হোক আমরা হচ্ছে আপনার ব্যাপারে একটু ডিটেইলস হচ্ছে জানতে চাইবো। যে আমরা জানি আপনি হচ্ছে Amazon ওয়েব সার্ভিসেস যেটা হচ্ছে আমরা অ Amazon-এরই একটা হচ্ছে কনসার্ন বলা চলে আরকি। তো সেখানে হচ্ছে কাজ করতেছেন। আমরা যারা সফটওয়্যার ইঞ্জিনিয়ার আছি বা যারা অলরেডি হচ্ছে আইটি ইন্ডাস্ট্রিতে অনেক বছর ধরে কাজ করতেছেন, আমার মনে হয় না যে তাদেরকে AWS সম্পর্কে আসলে ইন্ট্রোডাকশন দেওয়ার কোনো কিছু আছে। বাট আমরা হচ্ছে শুরুতেই আপনার মুখ থেকেই হচ্ছে আপনার আ ব্যাপারে জানতে চাইবো। কোথায় আছেন? কি নিয়ে কাজ করতেছেন? আচ্ছা। সো আমি হ আ আমি হচ্ছে গিয়ে আপাতত আ Amazon ওয়েব সার্ভিসের ডিএমএস যে সেকশনটা, ওখানে আমি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং হিসাবে আছি। আর আমার মেইন কাজ নরমালি আমরা ফিচার বিল্ডিং করি। সো যে ফিচার গুলা ইউজ হবে ফর এক্সাম্পল জি, লাইক ডিএমএস হচ্ছে আ ডেটা মাইগ্রেট করার যে ব্যাপারটা। লাইক একটা এন্ড পয়েন্ট থেকে আরেকটা এন্ড পয়েন্টে ডেটা মাইগ্রেশন। সো আমরা মেইনলি ফিচার বিল্ড করি বা বাগ ফিক্সিং করি বা কাস্টমার এসকেলেশন হলে ওগুলা হ্যান্ডেল করি। সো এই আরকি। এটাই মেইনলি করা হয়। আমি ইনিশিয়ালি যখন Amazon এ জয়েন করছিলাম, I think I was RDS এ ছিলাম আ আচ্ছা। ১-২ মাসের জন্য। এরপর হুম, হুম। আমরা ডিএমএস এ শিফট করছি। সো এই তো। আর অ্যাবাউট মি আম আপনি আমাকে একটু ইন্ট্রোডিউস করেও দিছেন অলরেডি। সো I'll জি, just তাও বলি। আমি আমার বিএসসি যেটা ব্যাচেলরস ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ওটা আমি শেষ করলাম ব্র্যাক ইউনিভার্সিটি থেকে। এরপর আমি 2 ইয়ার্স দেশে অ্যাজ আ সফটওয়্যার ইঞ্জিনিয়ার কাজ করেছি রেনাটা লিমিটেডে। অ্যান্ড এরপর আমি কানাডায় মাস্টার্স এর জন্য গিয়েছিলাম। ডালহাউজি ইউনিভার্সিটিতে। সো সেখানে মাস্টার্স করার সময় আমার একটা ইন্টার্নশিপ অপরচুনিটি আসছিল আরবিসি থেকে। অ্যান্ড ওখানে আমার একটা জব অফারও চলে আসছিল ডিউরিং মাই ইন্টার্নশিপ। রাইট। বাট দেন আই ওয়াজ ইন্টারভিউইং ফর Amazon অ্যান্ড যখন ওটা হলো দেন আই মুভ টু Amazon। সো এটাই আমার ফার্স্ট ফুল টাইম জব ইন কানাডা আফটার মাই গ্র্যাজুয়েশন। এই আরকি। আ আচ্ছা, হ্যাঁ, এটা অ আ আমরা তাহলে আরেকটু জানতে চাইবো যে ক্যারিয়ার জার্নির শুরু থেকে যে আপনি বললেন যে আপনি ব্র্যাক থেকে হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং এ গ্র্যাজুয়েশন ইয়া শেষ করার পর রেনাটা লিমিটেডে ছিলেন। দেন বাইরে হচ্ছে চলে যান মাস্টার্স করার জন্য। তো ইয়া বাংলাদেশে থাকতে তার মানে শুধু রেনাটা লিমিটেডেই কাজ করা হুম, হয়েছিল, হুম। রাইট? রাইট, রাইট। বিকজ আমি জি, অলরেডি কানাডার জন্য প্রিপারেশন তো নিচ্ছিলাম। এটা তো obviously খুব তাড়াতাড়ি প্রিপারেশন হয় না। মানে এট লিস্ট আমি যেই সেশনটা ধরবো তার ১ বছর আগে থেকে আমার প্রিপারেশন নিতে হয়। রাইট। অ্যান্ড আম আমার আসলে যেই সেমেস্টারটা ধরবো এর আগের সেমেস্টারটা ধরার প্ল্যান ছিল। বিকজ অফ কোভিড অ্যান্ড আদার থিংস আমার ১ সেমেস্টার আমি পরেই জয়েন করলাম। হুম। এই আরকি। সো আমি যেহেতু জানতাম আমি কানাডাতে চলে আসবো, এর জন্য আমি আর জব সুইচিং বা ওইসব এ ছিলাম না। সো I was just doing that job. আচ্ছা। আ ওকে, আমরা ক্যারিয়ার জার্নির হচ্ছে আরেকটু ডিটেইলস আলোচনায় যাবো। তার আগে আমি একটু হচ্ছে আ জানতে চাইবো যে ডিটেইলস বিগ টেকের রিলেটেড আলোচনায় যাওয়ার আগে যে আমাদের দেশে যারা হচ্ছে পড়াশোনা করতে থাকে এবং পড়াশোনার পর হচ্ছে আ জবে ঢোকে দেখা যায় যে তাদের মোটামুটি একটা ধারণা থাকে যে এরকম আমি যখন পড়াশোনা করতেছি, পড়াশোনার সময় মনে হয় যে আমার পাশাপাশি অন্য কিছু করা হচ্ছে খুব টাফ। মেক্সিমাম মানুষজনকে যারা হচ্ছে 1st ইয়ার, 2nd ইয়ার অর স্টিল পড়াশোনা করতেছে তাদেরকে যদি জিজ্ঞেস করা হয় মেক্সিমাম মানুষজন বলে যে আসলে আমি পড়াশোনা নিয়েই এত পরিমাণ বিজি যে আমার অন্য কিছু করার হচ্ছে সুযোগ থাকে না। বাট আমি হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ড থেকে যতটুকু জানি যে আপনি আসলে দেশে থাকতে প্রচুর পরিমাণ হচ্ছে এক্টিভিটিজ এর সাথে জড়িত ছিলেন এবং কানাডাতে যেয়েও আপনি যখন ডালহৌসি ইউনিভার্সিটিতে মাস্টার্স কমপ্লিট করছেন সেখানকারও কিছু হ্যাকাথনে আপনি পার্টিসিপেট করছেন। সেখানে আপনি হচ্ছে উইনার ছিলেন। তো আমি একটু এই জায়গাটাতে শুরুতে আলোচনা করতে চাই যে বাংলাদেশে থাকতে আপনি যখন হচ্ছে এই ধরনের কনটেস্ট গুলাতে পার্টিসিপেট করছেন, এটার পেছনে মোটিভেশন কি ছিল? বা ব্যাপারগুলো সম্পর্কে আপনি জানতে পারছেন কিভাবে? ওকে।
সো আমার ফার্স্ট আমি কিন্তু কনটেস্টের লেটেই শুরু করছি। আই থিংক আ না, প্রোগ্রামিং কনটেস্ট গ্রুপটাতে আমাদের একটা কম্পিটিটিভ প্রোগ্রামিং গ্রুপ ছিল। ওখানে আমি জি। জয়েন করছি আই থিংক ইন মাই 2nd ইয়ার। আর হ্যাকাথন যেটা সেটা আমি মনে হয় 3rd ইয়ারের অর 2nd ইয়ারের লাস্ট সেমেস্টার থেকে আমি শুরু করছি। সো আ these are 2 সেকশনস। একটা হচ্ছে কম্পিটিটিভ প্রোগ্রামিং, একটা হচ্ছে হ্যাকাথনস এর সেকশনটা। আ আমি যদি হ্যাকাথনটা নিয়ে বলি, আ জি। আমার ফার্স্ট হ্যাকাথন ছিল ন্যাশনাল হ্যাকাথন ফর ওমেন। এটার খুব ভালো মার্কেটিং হয়েছিল। তো আমার ইউনিভার্সিটি পর্যন্ত আমরা মানে ইমেইল-টিমেইল পাইছিলাম যে এটা হ্যাঁ, হ্যাঁ। হবে। বাট ইট ওয়াজ আই থিংক 24 আওয়ার্স অর 36 আওয়ার্স একটা হ্যাকাথন ছিল। মানে ২ দিন আমার থাকতে হবে ভেন্যুতে। আর ইট ওয়াজ a রাইট, ফিমেল, all female hackathon. সো এই যে আপনি যেটা বললেন, এভরিওয়ান ইস বিজি উইথ স্টাডিজ। তো আমি আর টিমমেট পাইতেছি না এখন। মানে তখন ওই টাইমে মানে আমি আর ফিমেল টিমমেট পাচ্ছি না যে বাসার বাইরে থাকবে ২ দিন আমার সাথে হ্যাকাথন করবে। মানে বিকজ রাইট। তখন ওটা এতটা পপুলার ছিল না যে হ্যাকাথনের কনসেপ্টটা আম যে আমি কেন করব? আমার লাভটা কি হ্যাঁ, করতে? যে মানে বেনিফিট কি যে আমি আমার বেনিফিট কি, পড়াশোনা থেকে রিওয়ার্ড সময় কি? বের করে হ্যাঁ, যাবো। এক্সাক্টলি। আমার কুইজ আছে, আমার অ্যাসাইনমেন্ট আছে। আমি এগুলা বাদে কেন করব? বাট I রাইট, kind of wanted to actually do it and আমি তখনও জানতাম না। মানে আমি তখন to be honest আমি তখন একেবারে Android Studio জাস্ট আগের দিন আমি ইনস্টল করছি আমার ল্যাপটপে। I didn't know anything but I just wanted to see মানে হুম, হুম, হুম। জিনিসটা কি? মানে আমার একটা কিউরিওসিটি ছিল যে হ্যাকাথনে কি হয় আর how is it like? তো আমি ওই হ্যাকাথনটা করি অ্যান্ড ওখানে আমার খুব ভালো কিছু বন্ধু হইছে। হ্যাঁ, I didn't get a place in that was my very first hackathon. আমি একটু অ্যান্ড্রয়েডের কাজ আমি হ্যাকাথন করতেই শিখছিলাম। সো আচ্ছা। আমার কিছু ভালো ফ্রেন্ডস হইছে। আ ওরা মানে আমি যে টেবলে বসি ওই টেবলে বুয়েটের অনেক স্টুডেন্টস ছিল। সো ওখানে হুম, আমার হুম। কিছু ফ্রেন্ড হইছে। অ্যান্ড ওখানে আমি I was very inspired to see একটা মেয়ে I'll just mention her name মিত্র। She's a very good friend of mine now. So I was হ্যাঁ, to be honest I was very inspired seeing her. ও না ব্যাক টু ব্যাক হ্যাকাথন করতো তখন মানে ওই টাইমটা। So and আচ্ছা। I was really inspired to see that একটা মেয়ে এত হ্যাকাথন করতেছে, ইন্টারন্যাশনালি ট্রাভেল করতেছে। বিকজ হ্যাকাথনে যখন আমরা ফিনালিস্ট হই, um, তো we get very a free or sponsored trip রাইট, international. So আমার ওগুলো খুব ভালো লাগতো। লাইক জাস্ট স্লাইড মানে everyone is busy with slides and academics, but আমার ওইটা খুব আমার কাছে ভালো লাগছে। And আমি একটা ইন্ডাস্ট্রি লেভেলের স্কিল শিখতেছি। লাইক I learned Android Studio, মানে Android অ্যাপ বানানো ওগুলো আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো। মানে কাজটা ইন্টারেস্টিং লাগতো প্লাস আমি নেটওয়ার্কিং করতে পারতেছি। সো এভরিথিং রাইট। ওয়াজ ভেরি নাইস। তো আমি ভাবলাম যে আমিও ব্যাক টু ব্যাক হ্যাকাথন করব। I don't know which one I'm gonna win, but I'm gonna start it. এরপর আমি আম আ মিত্রকে ফলো করতাম যে ও কোন হুম, হুম। হ্যাকাথনে যাচ্ছে আমিও ওর সাথে ওই হ্যাকাথনে যাইতাম। Not in the same team, sometime we have done in the same team too, but initially না। তো আমরা আরকি ওই হ্যাকাথন করতাম অ্যান্ড ফিনালিস্ট পর্যন্ত গেছি। আমি 2nd হ্যাকাথনে মানে ফিনালিস্ট ছিলাম। টপ 8 বা টপ 7 something like that. এর পরের হ্যাকাথনেও সেম। বাট এরপরে যে 4th হ্যাকাথনটা ছিল ওটা ছিল বুয়েটে। আই থিংক আমার যে 4th হ্যাকাথনটা সো হুম, হুম। ওটা বুয়েটে ছিল। বাট এর আগ পর্যন্ত আমি কিন্তু কোন চ্যাম্পিয়ন বা কোন রানার্স আপ বা কিছুই হই নাই। আমি জাস্ট করতেছি। জাস্ট টু গেইন এক্সপেরিয়েন্স, টু সি অ্যান্ড আমি জানি I have nothing to lose here. লাইক আমি জানি না মানুষ হ্যাকাথন কেন করে না। লাইক হ্যাকাথনে you don't have literally anything to lose. You go there, you meet friends, you meet with the industry leaders. কারণ ওখানে যারা মেন্টর থাকে বা যারা জাজ থাকে they are all from the industry. Eventually তোমার কাজে আসতেই পারে। সো আমি হাইলি এনকারেজ করি যে যখন তুমি জব থেকে বের হবা, if they know that you are good, networking is always nice. সো এই আরকি। তো আমি যখন 4th অ্যাটেম্পট আমার বুয়েটে ছিল সেবার আমরা মানে আমার টিমটা চ্যাম্পিয়ন আমরা হইছিলাম। তো ওখানে আমার খুব একটা যখন একটা রেজাল্ট দেখি obviously মোটিভেশন বেড়ে যায়। তারপর হুম, আমি হুম। আরো হ্যাকাথন করতাম। তারপর থেকে I was like winning a lot of hackathons in tracks. Like um চ্যাম্পিয়ন ছিলাম ৩ বার মনে হয় রানার্স আপ ও কয়েকবার ছিলাম। এরকম হুম, হুম। আরকি। সো ওখান থেকে একটা মানে রেজাল্ট দেখার পর মোটিভেশনটা আরো বেড়ে গেছে। বাই দ্যাট টাইম আমার অনেক স্কিল গেইন হইছে। I was meeting new friends from আমার এটাও জানা হইছে যে আমি অন্যান্য কারণ আমি তো যদি আমার ইউনিভার্সিটি পর্যন্তই সীমাবদ্ধ থাকি in that case I'm not knowing বাকিরা আমার লেভেলে যারা আছে যারা 2nd ইয়ার বা 3rd ইয়ারের স্টুডেন্টস রাইট। অন্যান্য ইউনিভার্সিটিতে যার বুয়েট আছে ফর এক্সাম্পল। সো হুম, হুম। ওরা কতটুক পারে আমি কি পারি। সো বিকজ ইভেনচুয়ালি আমি যখন জবে বের হব আমার কম্পিটিশনটা তো ওদের সাথে মানে এভরিওয়ান রাইট? সো আই নিড টু বি অ্যাওয়ার সবার স্কিল সেট বা ওরা কতটুকু অ্যাডভান্স আমি কতটুকু পিছিয়ে আছি বা আমি কতটুকু হোয়াটএভার। সো এই জিনিসটাও একটা কম্পারিজন হয় আই থিংক। ইটস ইম্পোর্টেন্ট টু মিট পিপল ফ্রম আদার ইউনিভার্সিটিজ টু নো হোয়াট দে আর ডুইং। সো সবকিছু মিলায় ওভাবে আমার একটা মোটিভেশন কাজ করছিল যে আমি করব।
আচ্ছা, আমরা যদি হচ্ছে বর্তমানে যারা স্টিল ভার্সিটি লেভেলে আছে, তাদের জন্য স্পেসিফিক ভাবে হচ্ছে কয়েকটা পয়েন্ট হচ্ছে এখান থেকে সামারাইজ করা যায় যে, এগুলোতে পার্টিসিপেশন করার মাধ্যমে তাদের যে কানেকশনটা তৈরি হচ্ছে এবং কিছু, কিছু ক্ষেত্রে যদি দেখা যায় যে সে উইনার হচ্ছে, সে কিছু প্রাইজ মানি পাচ্ছে, বাইরে Yeah. এক্সপোজার পাচ্ছে। তো এগুলো যদি সামারাইজ করা হয় যে কি আর কি বেনিফিটস হচ্ছে পেতে পারে? যেটা হয়তো আপনিও আপনার লাইফে পাইছেন। আমি অনেক আমার তো মানে as I said আমার হ্যাকাথন আমার মনে হয় যে I have nothing to lose। মানে anyone who goes to have to হুম, what are you literally losing? Like একটা উইকেন্ডে এমনিতে বাসায় টাইম পাস করতাম জাস্ট যাই হুম, হ্যাকাথন হুম, হুম। ভেন্যুতে যাও। সো ইয়া আমি বলব যে নাম্বার 1 আমার যেটা লাভ হইছে নাম্বার 1 নেটওয়ার্কিং with the people from other universities, with the students from other universities। আম সেটা একটা বড় জিনিস ছিল। হুম, এরপরে যেটা ছিল যে আম obviously আমার স্কিল সেট বিল্ডিং। যে আমি জানি যে একটা মানে কারণ হ্যাকাথনের যে প্রোডাক্ট গুলা ওগুলা ওরা মানে এভাবে চায় যে ওটা মানুষ অ্যাকচুয়ালি ইউজ করতে পারবে। সো ওইভাবে মানে দ্যাটস নট আ স্কুল প্রজেক্ট, রাইট? সো ওইটা যাতে ইউজ হয় তো ওটার বিজনেস ইউজ কেসেস এন্ড একটা পুরা প্রোডাক্টের জন্য কি, কি লাগে। সো ওগুলোও মানে ওই হ্যাকাথন করতে, করতেই শেখা হইছে। প্লাস ওখানে আমার মেন্টর যারা ছিল বা যারা জাজ ছিল ওদের সাথেও নেটওয়ার্কিং হইছে। সো সেটা একটা ছিল। মানে স্কিল বিল্ডিং এ অনেক বেশি হেল্প করে। অ্যান্ড ইফ উই আর উইনিং দ্য হ্যাকাথনস মানে আমি লিটারালি ১৫-১৬ টা হ্যাকাথন বাংলাদেশে করছিলাম। এখানেও হুম, হুম, করছি। সো I had a lot of experience. So if you're winning the hackathons, obviously বিদেশি ট্রিপস এর ব্যাপারটা থাকে। কজ অনেক হ্যাকাথন মানে ফাইনাল রাউন্ডটা দেশে হয় না। অনেক যেগুলো ইন্টারন্যাশনাল হ্যাকাথনস রাইট, ওগুলো হ্যাঁ। বাইরে হয়। লাইক I met সচিন টেন্ডুলকার। আমি একটা হ্যাকাথন করছিলাম আমার মনে আছে বিকজ আমি জানতাম সচিন টেন্ডুলকার ফাইনাল রাউন্ডে আসবে। অ্যান্ড I'll be আচ্ছা। getting the award from him. So that was my motivation. আমার খুব weird motivations থাকে। সো যাই হোক, সো ওইটা ছিল। সো yeah, prize money is one thing. বাট ইনিশিয়ালি আমার মনে হয় যে একটা স্টুডেন্ট যদি হ্যাকাথন করে উইনিং বা প্রাইজ মানির চেয়ে মেইনলি আমার মনে হয় মোটিভেশনটা থাকা উচিত যে স্কিল বিল্ডিং। যে রাইট। একটা স্কিল পারে না ওটা স্কিল বিল্ডিং টা হবে সেটা একটা আর নেটওয়ার্কিং মিটিং মানে উইথ দ্য জাজেস অর উইথ দ্য people from other universities. So এটা মোটিভেশন হওয়া উচিত। তো আমি হ্যাকাথন ইনিশিয়ালি তো I was not rewarded, right? আমি তো অনেক পরে হ্যাঁ, মানে থার্ড ফোর্থ হ্যাকাথন I started getting rewarded. So এটাই আরকি। মানে রিওয়ার্ডটা আগে মাথায় না চিন্তা করে নিজেকে বিল্ড করা এরপরেই করে। যেমন আমি যদি এখন হ্যাকাথন করি, লাইক আমি যখন জি, কানাডাতে এসে হ্যাকাথন করছি, হ্যাঁ, ইনিশিয়ালি তো আমি সব হ্যাকাথনই করতাম। আমি যেটা আমার সামনে আসতো আমি সেটাই করতেছি। কারণ I need to build myself. আমি তখন ফিল্টার করতাম না যে আমি এই পয়েন্টে ফিল্টার করব। এখন আমি যখন হ্যাকাথন করি আমি প্রাইজ মানি দেখে ফিল্টার করি যে এটা যদি ভালো প্রাইজ মানি থাকে তাহলে আমি এটা করব। যেমন আমার আগের লাস্ট হ্যাকাথনে আমার $30,000 ছিল প্রাইজ মানি অ্যান্ড I won that. সো ওইটা আমি ফিল্টার করছিলাম বা যদি আমার ইন্টারন্যাশনাল ট্রাভেলিং আছে নাকি। তো এখন আমি হুম, হুম, ফিল্টার করি। বাট ইনিশিয়ালি আমি ফিল্টার করতাম না। আমি সব করতাম। আমার সামনে যা আসতো সবই করতাম। জিতলে জিততাম, না জিতলে নাই। বাট এট লিস্ট I am growing with every hackathon. That is important. I think ওখান থেকে মোটিভেশনটা আসা উচিত। আর যারা আর্লি ইউনিভার্সিটিতে আছে যেমন 2nd ইয়ার, 1st ইয়ার, I think they should be doing it all through their মানে ইউনিভার্সিটি লাইফ এই আরকি। হুম। মানে আমারও পড়াশোনার চেয়েও যদি এগুলো হচ্ছে খুব এড করবে। হ্যাঁ, ও আচ্ছা, হ্যাঁ, একটু পয়েন্ট আউট করি যে, আমার যতটুকু মনে পড়ে যে হচ্ছে আপনি যখন হচ্ছে কানাডাতে গেছেন, তারপর এই ধরনের হচ্ছে আ হ্যাকাথন গুলোতে পার্টিসিপেট করতেছিলেন বা করছেন। তো আমার মনে হয় যে যতটুকু মনে পড়ে আরকি, আপনার যে ফার্স্ট ইন্টার্নশিপ অফার ছিল আরবিসি, মোস্ট প্রবাবলি আরবিসির এই কানেকশনটা আপনি একটা হ্যাকাথনে উইন করার পর পাইছিলেন। হুম, হুম, হুম। ওহ দ্যাটস রাইট, ইয়া। ইয়া আর আমাদের আ আ যখন ডালহাউসিতে ছিলাম তখন আমার একটা হ্যাকাথন ছিল হ্যালিফ্যাক্স ইনোভেশন হ্যাকাথন। সো ওইটা যখন আমরা উইন করি তো ইয়া দ্যাটস রাইট। সো ওখান থেকে একটা রিক্রুটার আমাকে রিচ আউট করছিল অ্যান্ড দেন আম আমার ইন্টারভিউ হইছিল। এই আরকি। সো ইট ওয়াজ গুড অ্যান্ড মানে খুব ভালো নেটওয়ার্কিং তো সেখান থেকে বিল্ড হয়ে গেছে। বিকজ অবভিয়াসলি মানে হ্যাকাথনে যারা হোস্ট থাকে, যারা হ্যাকাথন অর্গানাইজ করে, দে আর পিপল ফ্রম দ্য ইন্ডাস্ট্রি। সো এটা ডেফিনিটলি লাভ হবেই। হ্যাঁ। আ ঠিক আছে। হ্যাঁ। আমি যদি হচ্ছে আমি যখন বাংলাদেশে ছিলাম, আমিও আসলে আ খুব বেশি পরিমাণ হচ্ছে হ্যাকাথন, তারপর বিভিন্ন হচ্ছে গ্রুপগুলোর যে এক্টিভিটিস ছিল, এগুলোর সাথে কানেক্টেড থাকতাম। যদিও এখন আসলে বাংলাদেশে কিছু গ্রুপের এক্টিভিটিস অনেক বেড়ে গেছে। আবার দেখা গেছে যে কিছু গ্রুপের এক্টিভিটি আমি যেই সময় পাইছি, সেগুলো হয়তো নাই। বাট এখন কিন্তু আমি দেখতে পারতেছি যে GitHub, তারপর হচ্ছে আপনার AWS,
আ জিসিপি এগুলো রিলেটেড যে স্পেসিফিক স্টুডেন্ট ক্লাব বা গ্রুপ তৈরি হইছে, আমাদের হুম, সময় খুব বেশি ছিল না। আমার yeah. সময় আমার মনে আছে যে আমি হচ্ছে Mozillian গ্রুপকে পাইছিলাম। যেটা এখন অলমোস্ট ডেড বলা চলে। বাট দে ডিড এ লাইক ভেরি গুড জব ইন বাংলাদেশ। তারপর হচ্ছে জিডিজি গ্রুপের সাথে কানেক্টেড ছিলাম। তারা তখন জিডিজি ডেভ ফেস্ট অর্গানাইজ করতো। এখনো করে, এখন একটু কমে গেছে। অনলাইনে বেশি হয়। বাট জিডিজি থেকে আমার মনে পড়ে যে অনেকগুলো হ্যাকাথন হইছিল। তারপর ওয়ার্ল্ড ব্যাংক থেকে হচ্ছে তখন রেগুলার ওয়াটার হ্যাকাথন, স্যানিটেশন হ্যাকাথন এরকম হইছিল। তো আমিও ওগুলোতে পার্টিসিপেট করতাম। আমার ক্ষেত্রেও আসলে মোটিভেশন ঐরকমই ছিল। দিন শেষে মজা লাগতো কি যে আমিও হচ্ছে এখানকার যখন আইটি ইন্ডাস্ট্রির মানুষজনের সাথে হচ্ছে কানেক্টেড হইছিলাম। তো শুরুর দিকে আমরা খুবই ইন্ট্রোভার্ট ছিলাম আমি। হুম? তো That's দেখা correct. যাইত যে হ্যাঁ। এই গ্রুপগুলা বা কমিউনিটি গুলার সাথে কানেক্টেড ছিলাম। অনলাইনে কমিউনিকেট করতেছি। বাট কারো সাথে যে ওই যে সামনাসামনি কথা বলবো সেটা হয়ে উঠতেছিল না। কারণ দেখা যায় যে অনলাইনে আমরা একজন আরেকজনের কাছ থেকে হেল্প নিচ্ছি। বাট সামনাসামনি যখন হচ্ছে আপনি আপনার পিয়ার নেটওয়ার্কের সাথে মিশবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন, সেখান থেকে আসলে অনেক কিছু শেখা যায়। তো ওই হুম, হ্যাকাথন গুলা ছিল এই আমি বলব যে এগুলোর একটা হচ্ছে কেন্দ্রবিন্দুর মতো। আমি একটা হ্যাকাথনে যাচ্ছি যার সাথে আমি হচ্ছে দেখা যায় যে ৭-৮ বছর ধরে অনলাইনে কমিউনিকেশন করতেছি। কোনদিন দেখা হয় নাই। ওর সাথে যে হচ্ছে ফার্স্ট ঐদিন দেখা হচ্ছে, আমরা কথাবার্তা বলতেছি। তারপর দেখা গেছে যে একসাথে হচ্ছে টিম করে পার্টিসিপেট করতেছি। তো এ এগুলো আসলে অনেক কাজে দেয়। আর তার চেয়েও বড় ব্যাপার হচ্ছে ওই যে নেটওয়ার্কিং। নেটওয়ার্কিং এর ক্ষেত্রে দেখা গেছে যে আমার ক্যারিয়ারে আমি আমার লাইফের যখন ফার্স্ট ৩ টা জব করছি, কোথাও আসলে আমার এপ্লাই করতে হয় নাই। যাদের হুম। সফটওয়্যার ইঞ্জিনিয়ার প্রয়োজন ছিল, তারা রিচ আউট করছে যে, "ভাই আমার এরকম আইডিয়া আছে, আপনি আমাদের সাথে কাজ করবেন কিনা?" তো তারা আমাকে চিনছে কিভাবে? ওই হ্যাকাথন গুলার মাধ্যমে। অনেক কোম্পানিগুলো আপনার এই হ্যাকাথন গুলোতে পার্টনার থাকে, স্পন্সর হ্যাঁ, করে হচ্ছে ওরা ওই রাইট পিপল গুলাকে চুজ করার জন্য আরকি। তো এইটা আমি বলব যে হচ্ছে খুবই ভালো একটা জায়গা। যেখানে আসলে নিজেকে তুলে ধরা যায় এবং আপনাকে যে আসলে উইন করতে হবে, একেবারে স্কিলড হয়ে প্রিপেয়ার হয়ে আমি হ্যাকাথনে হ্যাঁ। পার্টিসিপেট করতে যাবো, এটা আসলে প্রয়োজন হয় না। অনামিকা অলরেডি হচ্ছে তার এক্সপেরিয়েন্স থেকে শেয়ার করল যে সে আ অ্যান্ড্রয়েড স্টুডিও বা অ্যান্ড্রয়েড ডেভেলপমেন্ট শিখছে হচ্ছে হ্যাকাথনে যেয়ে। সো আপনি যেভাবেই রেডি আছেন চলে যান। তারপর দেখেন ওইখানে অন্যরা কি করতেছে। লাগলে অন্য টিমের কাছ থেকে হেল্প নেন। আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে হ্যাকাথন ওই যে যেহেতু স্কুল প্রজেক্ট টাইপের না। আপনি যাবেন স্পেসিফিক প্রবলেম আপনাকে আইডেন্টিফাই করতে হবে, সেটা এনালাইসিস করতে হবে, সলিউশন চিন্তা করবেন। তারপর ওইটা এমনভাবে ডেভেলপ করার চেষ্টা করতে হবে যাতে রিয়াল লাইফ এ ওইটা মানুষজন ইউজ করতে পারে। তো সেক্ষেত্রে হচ্ছে যে আপনাকে এর মানে এই না যে ২ দিনে আপনি একটা কমপ্লিট প্রজেক্ট বানায়ে লঞ্চ করে দিচ্ছেন। বাট ওই যে স্টার্টটা হয়, এটা আসলে আমার মনে হয় যে ধরে রাখতে পারলে অনেক দূর চলে যায় এবং আমার মনে হয় যে বাইরের দেশে ডালহৌসি ইউনিভার্সিটিতে বা অনামিকা আপনি আরো ভালো বলতে পারবেন যে আমার মনে হয় যে অনেক স্টার্টআপ আইডিয়া আছে বা বিজনেস আছে যারা আসলে এরকম হ্যাকাথন প্রজেক্ট থেকে স্টার্ট হইছে এবং তারা হয়তো এখন বর্তমানে হচ্ছে বিলিয়ন ডলার এস্টাবলিশড বিজনেস হয়ে গেছে আরকি। হ্যাঁ। দ্যাট ইস কারণ অনেক ফান্ডিং ও তো পাওয়া যায়। যখন হ্যাকাথন যেমন স্পেশালি বিদেশে আরো বেশি মানে বেশি হ্যাকাথন গুলোতে ফান্ডিং পাওয়া যায়। সো যেমন আমিও একটা প্রোডাক্ট এ যেটা কাজ করতেছি। সো জি। ইটস কন্টিনিউইং। সো হোপফুলি আমিও লঞ্চ করে ফেলবো। আচ্ছা হ্যাঁ, আপনারা যে আ ওয়ার্ল্ড চ্যালেঞ্জেস অফ চ্যালেঞ্জ যেটা ওয়ার্ল্ড চ্যালেঞ্জ উইন চ্যালেঞ্জ করতে ইয়া ওয়ার্ড WCC চ্যালেঞ্জ, চ্যালেঞ্জ। রাইট। হ্যাঁ। আচ্ছা হ্যাঁ, আমরা ওইটা সম্পর্কে হয়তো আমাদের ডিসকাশনে শেষের দিকে আরেকটু বিস্তারিত শুনবো আরকি। তো এখন হচ্ছে আমরা বিগ টেক এর প্রিপারেশন এর আলোচনায় চলে যাব। তার আগে একটু হচ্ছে আচ্ছা, আলোচনা করব হচ্ছে কানাডাতে মাস্টার্স এর অপরচুনিটি নিয়ে। কারণ এই রিলেটেড কোয়েশ্চেন হচ্ছে আমি অনেক পাই। আমি সিউর যে আপনিও হয়তো পান। তাই আমরা ছোট্ট করে এটা নিয়ে একটু আলোচনা করে নিতে চাই যে, আপনি তো কানাডাতে হচ্ছে মাস্টার্স করতে গেলেন। তো আ আ আমার পার্সোনাল কোয়েশ্চেন থাকবে যে উম আ আমি জব করতেছি যেমন আপনি ফুল টাইম জব করতেছিলেন, তখন হচ্ছে আপনি মাস্টার্স করতে যেয়ে কানাডাতে হুম। গেলেন। তো আপনার কি মনে হয় যে আমি ধরেন ফুল টাইম জব করতেছি, তারপর আমি জবে একটা পজ দিয়ে হচ্ছে ফুল টাইম মাস্টার্স করার জন্য আবার এডুকেশনের জন্য হচ্ছে কানাডাতে গেলাম। আবার এডুকেশনে ঢুকে তারপর আবার হচ্ছে প্রফেশনাল লাইফ এ আমাকে ব্যাক করতে হবে। তো এটা কি আপনাকে মনে হইছে যে লাইক আপনাকে ক্যারিয়ার থেকে একটু পিছায়া নিয়ে গেল কিনা বা কোন ধরনের ইমপ্যাক্ট অর ইট ওয়াজ লাইক এ গুড ডিসিশন ফর ইউ? Um, I think it was a good decision because আমি যখন মানে I think কানাডার যে মাস্টার্স প্রোগ্রামটা আমি করছি সো সেখানে জি, ইট ওয়াজ অল প্রজেক্টস অ্যান্ড আমি অনেক কিছুতে কাজও করি নাই হয়তোবা যেগুলোতে আমি আমাদের সবগুলো কোর্সে প্রজেক্ট আছে and ওই প্রজেক্টের ফাইনাল ডেমোটাই আমাদের মনে হয় একটা হিউজ পোর্শন অফ দ্য মার্কস
বাংলাদেশে it was a bit different. It was not like that. not আমার এরকম হুম, ছিল হুম, না হুম। যে সব কোর্স একদম প্রজেক্ট দিয়ে ভরা, এরকম তো ছিল না। অ্যান্ড সো ওই প্রজেক্টস গুলা করতে মানে আর প্রজেক্টস গুলাই কিন্তু আমার রেজুমেতে এখনো আছে, লাইক কানাডার যে মাস্টার্স এর যে প্রজেক্ট গুলো, আই থিঙ্ক দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট, লাইক দ্য প্রজেক্ট ওয়ার্কস দ্যাট আই ওয়াজ ডুইং, ওটা ইম্পর্টেন্ট। প্লাস টু বি অনেস্ট, আর এখানকার যদি এডুকেশন থাকেও, কানাডার কথা বলতেছি, এখানকার এডুকেশন জি। থাকলে এখানের জব পাওয়াটা ইজিয়ার হয় রাদার দেন বাংলাদেশ এডুকেশন নিয়ে ওইটা। সো আই থিঙ্ক overall it was a good decision that worked out. Plus আমার কোর্সটা internship based ছিল, so the internship also added to it. um, আর যারা এখানে ব্যাচেলার্স করতে আসে, অনেকে আসে ব্যাচেলার্স করতে, ওরা তো মানে বাই দ্য টাইম দে গ্রাজুয়েট ওদের ৩টা ইন্টার্নশিপ মিনিমাম থাকে। আমি জাস্ট বিবিএ এর কথা বলি, যদি বিবিএ হ্যাঁ, হ্যাঁ। হয় বা কম্পিউটার সায়েন্সে হয়, ওরা ইন্টার্নশিপ থাকবেই। সো ৩টা করে ইন্টার্নশিপ থাকে। সো বাই দ্য টাইম someone graduates they have some industry experience, so ওইটা খুব কাজে দেয়। মানে এখানকার পড়াশোনাটা খুব, I think it's more relevant to the industry rather than slides or PPT presentations, but it's like more industry relevant, আমার ওটা মনে হয়। ওকে। তাহলে সামারাইজ করলে আমরা বলতে পারি যে আপনার যে মাস্টার্স করার ডিসিশনটা ছিল সেটা আসলে আপনার ক্যারিয়ারের জন্য আপনাকে হচ্ছে আমি কি বলব যে ফাস্টার গ্রোথ স্টেজেই হচ্ছে হ্যাঁ, নিয়ে গেছে এবং একটা জিনিস শুনে আমার ভাল লাগলো যে আপনার লাইক পড়াশোনার যে সেগমেন্টটা ছিল সেখানে আপনি অনেক প্রজেক্ট ওয়ার্ক করতে পারছেন। সো দেখা গেছে শুধু যে আমি থিওরিটিক্যাল পড়াশোনা করতেছি হুম, বাট হুম, এটা আমার ক্যারিয়ারে কাজে দিবে কি দিবে না সেটা আমি বুঝে উঠতে পারতেছি না। বাট এক্ষেত্রে দেখা গেছে যে আপনার ওই পড়াশোনা করতে যেয়েই যে প্রজেক্টগুলো করছেন সেটা আপনার হ্যাঁ, ক্যারিয়ার প্রোগ্রেসে হচ্ছে ইমপ্যাক্ট ফেলছে। আপনি হয়তো নতুন কিছু শিখতে পারছেন। তারপর সেটাকে আপনার পোর্টফোলিওতে হচ্ছে তুলে ধরতে হুম। পারছেন। এটা মনে হয় Because যে it's আসলে হ্যাঁ, খুবই কারণ রেজুমেতে ইটস ইম্পোর্টেন্ট টু হ্যাভ গুড প্রজেক্টস। আর রাইট। ইউনিভার্সিটিতে লাইক ব্যাচেলার্স আমরা অত অ্যাডভান্স প্রজেক্ট তো করি না। মানে অতটা তো করা হয় না। বাট যখন ব্যাচেলার্স হ্যাঁ। এর আমি যদি ইম্পোর্টেন্ট কিছু বলি যেটা আমার রেজুমেতে এখন আছে, দ্যাট ইজ দ্যাট মাই থিসিস। থিসিস ইজ হুম, ভেরি হুম। important, the published research work that is in my resume. But about the projects thing, I don't think it was not like it was my fault যে আমি অতটা ওভাবে তো চিন্তা করি না যে আমি অনেক অ্যাডভান্স প্রজেক্ট করব, এটা আমার রেজুমেতে থাকবে, ওরকম হয় না। তখন ইট ওয়াজ মোর লাইক I'm a beginner, I'm learning and stuff. বাট মাস্টার্সে আসার পর যে প্রজেক্ট গুলো করছে ওগুলো একটু ভালো মতোই চুজ করছিলাম, যেটা ভালো টেক স্ট্যাক বা AWS, GCP এইসব রিলেটেড প্রজেক্ট মানে ভালো করা হয়েছিল। সো ওগুলা রেজুমেতে দেওয়ার জন্যই ভালো মতো চুজ করছিলাম। এটা ছিল। আচ্ছা, আমরা এখন হচ্ছে আমাদের আজকের টপিকের যে মেইন হচ্ছে আ জিনিসটা নিয়ে আমরা আলোচনা করতে চাই যে, এই FAANG এর মতো বিগ কোম্পানিগুলোতে আমরা কিভাবে হচ্ছে নিজেকে নিয়ে যেতে পারি। সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করার জন্য আসলে হচ্ছে ইন্টারভিউ প্রসেস কি, অ্যাপ্লিকেশন প্রসেস কি, কিভাবে আপনার এই পুরো জার্নিটা ছিল, এটা নিয়ে এখন হচ্ছে আমরা আলোচনা শুরু করব। আর আলোচনা শুরু করার আগে আমি আবার অডিয়েন্সদের উদ্দেশ্যে বলে দিচ্ছি যে, আপনাদের যদি কোনো স্পেসিফিক প্রশ্ন থাকে আমাদের এই সেশন নিয়ে আপনারা হচ্ছে আমাদের কমেন্ট সেকশনে করতে পারেন। আমরা চেষ্টা করব হচ্ছে সেগুলোর উত্তর দেওয়ার জন্য আরকি। আর যারা পার্টিসিপেট করতেছেন তারা চাইলে হচ্ছে আমাদের এই লাইভটা শেয়ার করতে পারেন। যদি আপনার ফ্রেন্ড বা কানেকশন এর মধ্যে যারা আছে তাদেরও যদি মনে হয় যে এটা হচ্ছে কাজে লাগবে, I guess তারা এই সেশন থেকে হচ্ছে রিয়াল লাইফ এর অনেক চ্যালেঞ্জেস এবং সলিউশন সম্পর্কে হচ্ছে জানতে পারবে। তো আমরা হচ্ছে এখন আসি হচ্ছে আপনার ফ্যান রিলেটেড AWS এ কাজ করতেছেন। বাট আমি একেবারে শুরুর দিকে চলে আসবো যে আপনি যখন হচ্ছে গ্র্যাজুয়েশন শেষ করলেন, ডিসিশন নিলেন যে FAANG টাইপ কোম্পানিগুলোতে হচ্ছে এপ্লাই করবেন। তো আ এই পেছনে মোটিভেশনটা কি ছিল? তারপর আপনি কিভাবে হচ্ছে আ ডিসাইড করলেন বা নিজেকে প্রিপেয়ার করলেন যে এই জায়গাগুলোতে আপনি এপ্লাই করবেন, ইন্টারভিউ দিবেন? আচ্ছা, সো ইন্টারভিউ দিব, বাট বিফোর দ্যাট আমার মানে আমার মনে হয় এটা আগে একটু আগের স্টেপ হচ্ছে আমাকে ওরা কেন নিবে। সো আমার রেজুমেতে কিছু রাইট, তো থাকা লাগবে। That's why they will take me. তারপর আমার ইন্টারভিউ প্রিপারেশনটা শুরু হবে। বাট the first step is getting myself accepted from the pool. So রাইট এক্সাক্টলি। তো আমি যেটা বললাম, এই হ্যাকাথনটা যখন আমি করছি initially I didn't know that this will actually help. Exactly, it's like যদি আমি just academics এ থাকতাম, আমার জাস্ট রেজুমেতে জাস্ট আমার সিজিপিএ বাদে তো আর কিছু নাই। আমি কি করব? সো ইন্টারন্যাশনালি ওরা খুব দেখে হ্যাকাথনস, প্রোগ্রামিং কনটেস্ট, নাম্বার অফ প্রবলেম সলভড, লাইক ডিফারেন্ট যে প্ল্যাটফর্ম গুলাতে কয়টা প্রবলেম সলভ করছে। অনেকে লাইক এখন করে 2000 or 1000 or 500 whatever the number is. সো হু, হু। এই এক্সট্রা জিনিসগুলা কিন্তু ইন্টারন্যাশনাল রিক্রুটার্সরা অনেক বেশি ভ্যালু দেয়। যে
outside মানে হ্যাঁ obviously project. So আমি আরেকবার just repeat করি. So my projects are very important um, uh, to be put in the resume and that তারপর um, yeah so sorry. So yeah, the projects are important. The competitive programming যে এক্সপেরিয়েন্সটা সেটা important. Hackathons are very important. So এই জিনিসগুলো অনেক মানে এক্সট্রা হলো মানে এগুলো অনেক বেশি ভ্যালু রাখে কারণ জাস্ট আমি যাদের সাথে মানে ইটস লাইক নর্মাল কমন সেন্স যে আমি সবার সাথে গ্রাজুয়েশন করতেছি এভরিওয়ান হ্যাজ সিজিপিএ কারো একটু কম আর কারো একটু বেশি রাইট এভরিওয়ান হ্যাজ ইট সো আমাকে কোনটা ডিফারেন্সিয়েট করতেছে ফ্রম দ্য পুল যেটা বাকিরা অতটা করে না লাইক ইফ ইউ হ্যাভ আ লট অফ চ্যাম্পিয়নশিপস সো অল দিস আর গানা ডেফিনেটলি অ্যাড তো ওইভাবে ইন্টারভিউ মানে রেজুমেটা প্রিপেয়ার করতে হবে আমি বলবো সবার আগে একটা ভালো লাইক ওয়ান পেজ মানে অবভিয়াসলি এটাও মাথায় রাখতে হবে যে এক পেজের হলে বেটার হয় অ্যান্ড নট মোর দ্যান 2 পেজ বাট ওয়ান পেজ ইজ দ্য বেস্ট সো ওরকম একটা ভালো রেজুমে রেডি করতে হবে অ্যান্ড এটার ক্ষেত্রে আই হ্যাভ মাই রেজুমে স্যাম্পল বাট আমি বলবো যে যারা ইন্ডাস্ট্রিতে আছে ফর এক্সাম্পল ইফ ইউর টার্গেট ইজ টু গেট ইন অ্যামাজন তুমি আমি যেটা করছিলাম আমার টাইমে আমি কিন্তু আমার রেজুমে রিভিউ করাইছিলাম জাস্ট আমার কিছু সিনিয়র্স দিয়ে আমি আমার যখন রেজুমেটা প্রিপেয়ার করছিলাম জাস্ট আফটার গ্রাজুয়েশন আমি আমার রেজুমেটা রিভিউ করাইছিলাম যে ভাইয়া বা আপু আমি হাউ টু ইমপ্রুভ ইট লাইক কি কি মিসিং আছে বিকজ আই নিড টু নো ফ্রম দ্য পিপল ওয়ার্কিং ইন দ্যাট কোম্পানি যে ওরা কি দেখে সো আমার রেজুমেটা আগে রেডি করতে হবে দ্যাট ইজ ভেরি ইম্পর্টেন্ট আই থিঙ্ক ওটা রেডি করার পর লিঙ্কডইনটা একদম মানে কমপ্লিট করতে হবে কজ আমি মানে এখন যেটা হয় যে আমাকে কোম্পানি গুলো রিচ আউট করে বাট ওরা কি দেখে করে অবভিয়াসলি মাই লিঙ্কডইন সো লিঙ্কডইনটা পুরোটা রেডি করতে হবে ইট শুড হ্যাভ অল মাই লাইক এভরিথিং লাইক মানে প্রজেক্টস বা উইনস যেগুলাই ছিল মোটামুটি ওটা থাকা দরকার আর ইভেন মানে প্রজেক্ট গুলোও থাকবে ওগুলো যেন ক্লিকেবল লিঙ্কস থাকে সো দিস আর ইম্পর্টেন্ট যে লিঙ্কডইন ভালো থাকতে হবে ইন্টারভিউ রিভিউ মানে নিজের এটা মানে রেজুমেটা রিভিউ করে নিতে হবে একটা প্রপার রেজুমে সো এটার so that increases your chances of getting accepted from the pool এর পরের পার্টটা হচ্ছে ইন্টারভিউ প্রিপারেশন আর কি হ্যাঁ, সিভির ব্যাপারে আমার মনে হয় যে এইটা যারা হচ্ছে এই ফ্যাং বা বড়, বড় টেক কোম্পানিতে পার্টিসিপেট করতে চান বা এপ্লাই করতে চান, আমার মনে হয় যে ফার্স্ট স্টেপই তো হচ্ছে যে সিভি বা রিজিউমির মাধ্যমে হচ্ছে অ্যাপ্লিকেশন করা। সো আপনার সিভি বা রিজিউমি আপনাকে যত ভালোভাবে রিপ্রেজেন্ট করতে পারবে, আপনার ওই ফার্স্ট ইন্টারভিউ কল পাওয়ার চান্স আসলে তত বেড়ে যাবে আরকি। তো এইজন্য আপনাকে আসলে আমি বলব যে ভালো পরিমাণ সময় আসলে স্পেন্ড করতে হবে সিভি বা রিজিউমিটা প্রিপারেশন করার জন্য। অনলাইনে আমি জানি সার্চ করলে আপনারা হচ্ছে অনেক হচ্ছে অ্যাভেইলেবল টেমপ্লেট পাবেন। হয়তো দেখা যাবে যে অলরেডি যারা ফ্যাংয়ে হচ্ছে কাজ করছে তারা তাদের হচ্ছে জার্নি শেয়ার করে টেমপ্লেট শেয়ার করে দিছে। ইভেন অনামিকার কাছে রিচ আউট করলেও হয়তো আপনি তার টেমপ্লেটটা পেয়ে যাবেন। টেমপ্লেটটা কিন্তু জাস্ট আপনাকে একটা ফরম্যাট দিচ্ছে। বাট দেন ইটস আপ টু ইউ যে আপনার স্ট্রেংথ কোথায়, আপনার কি অ্যাচিভমেন্ট আছে সেগুলো আপনি হচ্ছে ভালোভাবে রিজুমিতে তুলে ধরতে পারতেছেন কিনা। আপনি হয়তো আরেকজন যেটা যেই স্যাম্পলটা বা ফরম্যাট দিয়ে হচ্ছে ইন্টারভিউ ডাক পাইছে, আপনি সেম স্যাম্পল বা ফরম্যাটটা ব্যবহার করেও কিন্তু ডাক না পাইতে পারেন। যদি আপনি হচ্ছে আপনার ওই নিজেকে ভালোভাবেও আসলে হচ্ছে ওই ফরম্যাটের মধ্যে রিপ্রেজেন্ট না করতে পারেন। সো সবাই মনে করে যে আমি আসলে আরেকজনের কাছ থেকে একটা টেমপ্লেট নিয়ে নিলাম, তারপর ওইটা শুধু এডিট করে সাবমিট করলেই মনে হয় হয়ে গেল। ইটস নট দ্যাট ইজি অ্যাকচুয়ালি। আপনার টেমপ্লেটটা পাবেন বাট কনটেন্টটার জন্য কিন্তু আপনাকে ভালো পরিমাণ এফোর্ট দিতে হবে। বর্তমানে অবশ্য ওই যে অনামিকা যেটা বললেন আরকি যে আপনি চাইলে আপনার সিনিয়র যারা আছে, যাদের প্রিভিয়াস এক্সপেরিয়েন্স আছে অর কোম্পানিগুলোতে হচ্ছে সিনিয়র ইঞ্জিনিয়ার যারা এই হায়ারিং এর সাথে কানেক্টেড তাদের কাছে রিচ আউট করতে পারেন। আমি সিওর যে আপনি যদি কারো কাছে রিচ আউট করে প্রফেশনাল ভাবে হচ্ছে আপনার সিভির ব্যাপারে, রিজিউমির ব্যাপারে একটা সাজেশন চান, ফিডব্যাক চান, কেউ মোটামুটি হচ্ছে না করে না। সবাই চেষ্টা করে যে কেউ সাহায্যের জন্য আসলে হচ্ছে হেল্প করার জন্য আরকি। তো আমার মনে হয় যে এটা মাথায় রাখবেন যে এনাফ এফোর্ট দিতে হবে আপনাকে সিভিটা বা রিজিউমিটা প্রিপেয়ার করার জন্য। দেন আসলে নেক্সট রাউন্ড। আমরা এখন আসলে হচ্ছে নেক্সট রাউন্ডে যাবো। বাট তার আগে আরেকটু হচ্ছে শুনবো যে আপনি যখন হচ্ছে এই যে সিভি বা রিজিউমি প্রিপেয়ার করলেন, তারপর আপনি হচ্ছে ধীরে, ধীরে আমি জানি যে বিভিন্ন কোম্পানিতে এপ্লাই করা শুরু করলেন। তো আমি জানি যে এমন হয়তো হয় নাই যে আপনি একেবারে এপ্লাই করছেন, সাথে সাথেই হচ্ছে আপনাকে সবাই অ্যাকসেপ্ট করে নিছে, ইন্টারভিউ ডাক
পেয়ে গেছেন, এমন হয়তো হয় নাই। তো ওই জার্নিটা শুনবো যে আমি জানি যে আমার ক্ষেত্রে যেটা হয়েছিল আমি যখন বাইরে এপ্লাই করছিলাম আমার ৫০ টার বেশি কোম্পানিতে হচ্ছে এপ্লাই করতে হয়েছিল। সেখান থেকে দেখা গেছে মাত্র ৭ টা বা ৮ টাতে আমি ইন্টারভিউর ডাক পাইছি। তো ওইখানেও হচ্ছে আপনার এক্সপেরিয়েন্সটা কেমন ছিল? আ হ্যাঁ, মানে ইনিশিয়াল মানে এটা আমি এখন কোন স্টেজটা বলব? কানাডার রিজেকশনস নাকি দেশের রিজেকশনস গুলা কোনটা? সবখানেই তো আমরা রিজেকশন। কানাডারটাই শুনি। আচ্ছা। সো হ্যাঁ, লাইক rejections are very normal. Like I don't need to be accepted everywhere. You just need to be accepted once. That's important. সবখানে তো আমার accept হওয়ার দরকার নাই। It's not important. But হ্যাঁ, মানে আম রিজেকশনস ছিল। এমনও হয়েছে যে আমি রেফারেন্স দিয়ে এপ্লাই করে রিজেকশন হইছে। And that's normal. মানে ওটা হবে। বাট you need to know the lackings in your resume সেটাও মানে that is important যে কনস্ট্যান্টলি যদি সবখান থেকে একেবারে রিজেকশন তো in that case there must be something wrong maybe ঠিক করার মতো। সো আমি বলব যে in this case get help from some senior যে what's wrong with your resume, what you can add বা ওই যে আপনি যেটা বললেন টেমপ্লেট দেখার কজ আমি অনেক রেজুমে দেখছি লিটারালি কিছুই নাই। মানে কারণ একটা যে রিক্রুটার সে মানে বেশিক্ষণ তো স্ক্যাম মানে পুরো লাইন বাই লাইন তো ডিটেইলস পড়বে না। হবে জাস্ট না। বাংলায় যেটা বলে চোখ বুলানো। একটা চোখ বুলাবে বিকজ she has or he has a lot of resumes to review. সো ওইটুকু সময়ের মধ্যে মানে সেটা হাইলাইটে আসে। যেমন আর মানে এখন রেজুমেটাও সাজাতে হবে ওভাবে যেটা আপনার স্ট্রং পয়েন্ট ওটা দিয়ে শুরু করতে হবে। যদি আপনার প্রজেক্ট মনে হয় আপনার মানে you are not from a very well ranked university but you have like good projects. Start from that. If you are working in a very good company, start from that. So strong points থেকে আসতে হবে। And internationally FAANG কোম্পানি গুলো স্পেশালি ওরা কিন্তু প্রোগ্রামিং কনটেস্ট বা নাম্বার অফ প্রবলেম সলভড বা হ্যাকাথনস এগুলাতে ভ্যালু করে। এগুলা যদি রেজুমেতে না থাকে মোস্ট অফ দ্যা টাইমস কল পাওয়া ডিফিকাল্ট। ইভেন কল পাওয়াই ডিফিকাল্ট। সো এগুলো থাকতে হবে। সো ইয়া আই থিংক ইয়া এগুলো রেজুমেতে এড করা উচিত। হু, হু। আর আপনার হ্যাঁ, যে হ্যাঁ। জার্নিটা ছিল সেটার আরেকটু ডিটেইলস জানতে চাইবো। এটা জানতে চাচ্ছি এই কারণে যে আমার কাছে অনেক মানুষ রিচ আউট করে এবং তারা তখন হচ্ছে অনেকের রেসপন্স থাকে যে এইরকম, "ভাই আমি একটার পর একটা জায়গায় এপ্লাই করেই যাচ্ছি কিন্তু আমি আসলে রেসপন্স পাচ্ছি না।" তো অনেকে আছে যে আপনার ডিমোটিভেটেড হয়ে যায় বা অনেক সময় অনেকে মনে করে যে ওই যে আপনি একটা পয়েন্ট অলরেডি বলছেন যে আমি রিজেকশন পাচ্ছি তার মানে আসলে হচ্ছে আমাকে আইডেন্টিফাই করতে হবে প্রবলেমটা কোথায়। হুম, হুম, অনেকে আছে কি রাইট। যে ওই প্রবলেমটা আইডেন্টিফাই না করে হচ্ছে আপনার ডিমোটিভেটেড হয়ে যায় যে কেন হচ্ছে না, আমি আর এপ্লাই করব না এরকম। তো সেক্ষেত্রে হচ্ছে আসলে এই যে হচ্ছে একটা স্টিগমা বা একটা চ্যালেঞ্জ সেখান থেকে কিভাবে বের হইতে পারে নতুনরা? আম হ্যাঁ, মানে ইটস ভেরি নরমাল। মানে প্রথমত রিজেকশনস আর নরমাল। এটা আমি হ্যাকাথন থেকে শিখছি। মানে হুম, আমি তো আমার ৪ নাম্বার হ্যাকাথনে চ্যাম্পিয়ন ছিলাম। এর আগের গুলোতে কিছুই হচ্ছিল না। বাট স্টিল আই ওয়াজ কন্টিনিউইং। সো দ্যাট ইস নরমাল যে রিজেকশন ইটস আ পার্ট অফ দ্য প্রসেস। ওকে। বাট ওই যে প্রবলেম আইডেন্টিফিকেশন সবখান থেকে যদি একদম রিজেকশন আসতেছে ইউ আর নট গেটিং কল ফ্রম এনিওয়্যার। সো আমিও কিছু রেজুমে হ্যাঁ, আরেকটা জিনিস হচ্ছে গিয়ে আমি যেটা বললাম এটার থেকে একটা বের হওয়ার একটা উপায় হচ্ছে গিয়ে মেবি গেট ইউর রেজুমে রিভিউড বাই সামওয়ান সিনিয়র যে ইন্ডাস্ট্রিতে কাজ করতেছে। অ্যান্ড যদি ক্রিটিসিজম আসে ওইটাতেও ডিমোটিভেট হওয়ার অ্যাকচুয়ালি কিছু নাই। ক্রিটিসিজম মানে পজিটিভ ক্রিটিসিজম যেটা ওটাকে একসেপ্ট করতে হবে যে হ্যাঁ আমার রেজুমেতে এই ল্যাকিংস আছে বা উনি বলছে আমার প্রজেক্ট গুলো ভালো না বাট আমার রেজুমেতে নাম্বার অফ প্রবলেম সলভড বা আমি কোনো প্রবলেম সলভিং করি নাই সো এগুলো যদি আমাকে হ্যাঁ ইউ হ্যাভ টু বি এবল টু ডাইজেস্ট দ্যাট ইউ হ্যাভ টু ওয়ার্ক অন দ্যাট মানে এমন না যে হ্যাঁ আমাকে ক্রিটিসাইজ করছে আমি এখন রাগ করছি জিনিসটা এরকম হুম, করলে তো মানে ইটস নট আ স্পোর্টি পারসন লাইক you need to be open to positive criticisms there is something lacking এর জন্য maybe there is a problem so ওগুলো ফিক্স করতে হবে। কমিউনিকেট ব্যাক। আমার আমার এমন হয়েছিল যে আমার ফার্স্ট রেজুমেটা আমি যখন রিভিউ করাইছিলাম আমার একটা ভাইয়াকে দিয়ে হি ওয়াজ ওয়ার্কিং এট গুগল দ্যাট টাইম। সো তখন আমি জাস্ট মানে আই থিংক আই ওয়াজ ইন মাই ফাইনাল ইয়ার। হি গেভ মি 7 টাইমস কারেকশন। আমি একবার রেজুমে করছি উনি আবার আমাকে কারেকশন দিছে, আবার আমাকে কারেকশন। এন্ড আই হুম, ওয়াজ নট যে হ্যাঁ এতবার কারেকশন দিতেছে লাইক হোয়াটস রং? লাইক আমি কিন্তু ৭ বারই কারেকশন করছি। লাস্টের কারেকশনটা ছিল হচ্ছে কি আমার ফুল স্টপ একটা জায়গায় হয় নাই। I also fixed that. So you have to be open to that. If someone is like if some expert is actually telling you যে maybe this is wrong, so fix it. I mean এখানে পজিটিভ ক্রিটিসিজম নিতে হবে। এটা একটা ব্যাপার যে ফিক্স করতে হবে প্রবলেম গুলা। I think that is important to be uh
to not get demotivated, because আর আমি যদি কারেন্ট মার্কেটের কথা বলি, কারেন্ট মার্কেটটা আসলেই খারাপ। I feel bad for the 2023 graduates because there has been a lot of layoffs, অনেক layoff হইছে। সব কোম্পানি থাউজেন্ডস মানে ফায়ার করছে, বাট লে অফ হইছে। এন্ড ইটস নট কারো ফল্ট, এটা জাস্ট মার্কেটটা খারাপ, এটাই বলবো। সো এই মার্কেটের আপাতত রিজেকশন আসাটাও নর্মাল, বাট কিপ অন ট্রাইং। হোপফুলি নেক্সট ইয়ার আমাদের মার্কেটটা একটু বেটার হলে আরো জব অপরচুনিটিস ওপেন আপ হবে। হ্যাঁ, জব মার্কেটের অবস্থা যদি বলা হয় যে ১ বছর আগের তুলনায় আমি বলব যে ইট লাইক স্টার্টেড ইমপ্রুভিং, এবং আমি এখন দেখতেছি যে অলরেডি হচ্ছে কিছু, কিছু জায়গায় হচ্ছে রিক্রুটাররা আসলে হচ্ছে হায়ার করা শুরু করে দিছে আরকি। তো হোপফুলি হচ্ছে বাই নেক্সট ইয়ার ইট উইল বি লাইক মাচ মোর স্টেবল। Yeah. আর ওই সিভি রিজিউমি প্রিপারেশনের জায়গায় আমি হচ্ছে আরেকটা পয়েন্ট এড করব যে সবসময় কিন্তু যে আপনার সিভিতে ভুল আছে বা ঠিকভাবে রিপ্রেজেন্টেশন করতে পারতেছেন না, এমনটা নাও হইতে পারে। কিছু, কিছু ক্ষেত্রে হইতে পারে যে আপনি আসলে যে রোলগুলোর জন্য এপ্লাই করতেছেন, আপনি ওই মুহূর্তে হয়তো আসলে ওই রোলের জন্য প্রিপেয়ার্ড না। তো এটাও আইডেন্টিফাই করা জরুরি যে আপনি যে রোলগুলোতে এপ্লাই করতেছেন, সো ওইটার জন্য যে প্রিরিকুইজিট স্কিল সেটস, এক্সপেরিয়েন্স দরকার। তো আপনাকে আইডেন্টিফাই করতে হবে আসলে যে আসলে আমার ওগুলো আছে কি নাই। যদি না থাকে তখন কিন্তু আপনাকে প্রিপারেশন নিতে হবে যে আপনি ওই স্কিলগুলো কিভাবে অ্যাচিভ করবেন। কারণ আপনি তো সিভি বা রিজিউমিতে মিথ্যা কথা বলতে পারবেন না আসলে। হ্যাঁ? একটা জবের জন্য রিকোয়ারমেন্টই হচ্ছে ওইটা। এখন এই মুহূর্তে ওইটা আমার নাই। সেক্ষেত্রে আমি তো জাস্ট হচ্ছে সিভিতে দিয়ে দিলেই হবে না। মানে মিথ্যা কথা তো আমি লিখতে পারব না। সো তখন আপনার একটু স্টেপ ব্যাক করেন। নিজের একটা সময় নেন, হ্যাঁ, ওকে, আমার যেই জায়গাগুলোতে ল্যাকিংস আছে বা প্রিরিকুইজিট জায়গাগুলোতে আমি মিট করতে পারতেছি না, আমি ৫ মাস ৬ মাসের একটা ব্রেক নিলাম। ওকে। এই সময়ে আমি ওই স্কিলগুলা প্রিরিকুইজিট গুলা হচ্ছে অ্যাচিভ করব। ওই রিলেটেড কিছু হচ্ছে দেখানোর মতো হচ্ছে জিনিস তৈরি করব। দেন আপনি আবার হচ্ছে রেডি হয়ে এপ্লাই করেন আরকি। তো এখানে হচ্ছে মানে একেক পারসনের ক্ষেত্রে একেক ধরনের হচ্ছে ফ্যাক্টস থাকতে পারে, রিজনস থাকতে পারে। সো যার ক্ষেত্রে যেটা আসলে হচ্ছে অ্যাপ্লিকেবল হবে সেটা আইডেন্টিফাই করে কাজ করতে হবে আরকি। তো আ এখন হচ্ছে একটু ডিটেইলস এ চলে যাই যে আপনি যখন এপ্লাই করা শুরু করেন যে আচ্ছা, আপনার কাছ থেকে আরেকটু জানতে চাইবো যে আপনি তো AWS থেকে অফার পাওয়ার আগে আ এই বড়, বড় টেক কোম্পানিগুলোর মধ্যে হচ্ছে কোনগুলোতে এপ্লাই করছিলেন? সেক্ষেত্রে কোনটার কোন রাউন্ডে কি ধরনের এক্সপেরিয়েন্স ছিল? সেটার ডিটেইলস হচ্ছে জানতে চাইবো। তারপর হয়তো আরো ডিটেইলস আসবো যে আ কি, কি ধরনের রাউন্ড হয়? প্রত্যেকটা রাউন্ডের আসলে এক্সপেরিয়েন্স কি, প্রিপারেশন কি হইতে পারে? তো এর আগে জানতে চাইবো যে আপনি আসলে কোন, কোন কোম্পানিগুলোতে হচ্ছে এপ্লাই করছিলেন? আ সেটার আ আউটকাম কি ছিল? আম অ্যাকচুয়ালি আমি অনেক মানে সব কোম্পানিতেই মোটামুটি আমি যেটাই ভ্যাকেন্সি পাই আমি সেখানেই করছিলাম। এরকম কিছু না যে আমি ফিল্টার করছি, আমি এখানে করব, এখানে করব না। হ্যাঁ, হ্যাঁ। ইনিশিয়ালি I didn't have that. সো আমি অনেক ইন্টারভিউজও দিছি, Google ইন্টারভিউ দিছি, স্কটিয়া ব্যাংক ইন্টারভিউ দিছি, RBC তেও ইন্টারভিউ দিছি। Amazon এ এটা আমার 2nd টাইম যেটা আমার হইলো, বাট আগেরবার আমার জি। হয় নাই। মানে Amazon আমি যখন বাংলাদেশে ছিলাম তখন হ্যাঁ, হ্যাঁ। Amazon ইউরোপ থেকে আমাকে রিচ আউট করছিল। সো আম তখন I was not really ready because আমি তখন আরকি কানাডার প্রিপারেশন নিতেছি যে আমি আসবো হ্যাঁ, হ্যাঁ, and হ্যাঁ। all that. And I was out of lead code practicing. So interview preparation এর জন্য it's very important that you stay in touch with lead code problem solving. And I was not in touch. তো they reached out and আমাকে 1 or 2 weeks এর মতো মনে হয় টাইম দিছিল যে ইন্টারভিউ হবে। And I didn't say no. Once again, I just wanted to see what happens. So I যে didn't say no. এক্সপেরিয়েন্সটা নেই যে প্রসেস কিরকম হ্যাঁ, বা আসলে হ্যাঁ, 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 হ্যাঁ। I mean, কি হবে? At worst, I'll not get in and it's not the end of the world. So রাইট। তখন আমি বাংলাদেশে ছিলাম। তখন ইউরোপ থেকে রিচ আউট করছিল। Um, and the problem was like আমি 2 weeks টাইম নিছিলাম, বাট ওরকম ফুল অন ফ্লেজড মানে ফুল ফ্লেজড প্রিপারেশন ও হয় নাই। বাট ওই টাইমে I didn't get in. I think ওটাও লিড কোড প্রবলেমই ছিল। It was মানে এখন না that I now that I think of it, it's not that difficult. Like একটা 2D matrix এ DFS এর একটা প্রবলেম ছিল। It was quite হুম, হুম। easy, but ওই টাইমে আমার প্রিপারেশন ছিল না। So ফার্স্ট রাউন্ডের পরেই I knew that it will not proceed. So it didn't proceed. But yeah, I had that experience. And normally বড় কোম্পানিগুলোতে যেটা হয় যে um, যদি একবার ইন্টারভিউ দেন, ইন দ্যাট কেস নেক্সট ওরা রিচ আউট করে, মেবি আফটার ফিউ মান্থস রিচ আউট করে, বা ইউ নো দ্য রিক্রুটার, মেবি ইউ ক্যান রিচ আউট, মেবি একটা কুল অফ পিরিয়ড থাকে, ধরেন ১ হুম, হুম, বছর হুম। থাকতে
পারে, সেটা 6 মাস থাকতে পারে। তো 6 মাস রাইট। আপনি প্রিপারেশন নিলেন বা ১ বছরের প্রিপারেশনটা নিলেন, নিয়ে আপনি আরেকবার লাইক রিচ আউট করলেন that I'm prepared now. So because you kind of know what are মানে কোন লেভেলের প্রবলেম গুলো আসতে পারে। নরমালি লিড কোড মিডিয়াম থেকে দেয়। আর আজকাল মানে আজকের জব মার্কেটে একটু মানে একটু বেশি বাজে। সো লিড কোড হার্ডও দিয়ে দেয়। রাইট। ভেরি নরমাল। হুম, হুম। লিড কোড মিডিয়াম আর লিড কোড হার্ড। লিড কোড ইজি নরমালি অতটা দেয় না। সো যাই হোক, সো ওটা আমার একটা এক্সপেরিয়েন্স ছিল। এরপর হ্যাঁ, আর আমি এমনি মোটামুটি সব মানে এখন এটা ডিপেন্ড করে। ফ্যাং এর ইন্টারভিউ প্রসেস আলাদা আর অন্যান্য কোম্পানির ইন্টারভিউ প্রসেস আলাদা। বাট সবখানে আমি মোটামুটি দেখছি যে প্রবলেম সলভিং টা করে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলস এর জন্য। যেমন আমি যখন স্কশিয়া ব্যাংকে ইন্টারভিউ দিয়েছিলাম, I got in there বাট ওখানেও মানে সেম প্রবলেম সলভিং লাইক অনলাইনে বা লাইভে ইন্টারভিউয়ের সাথে মানে ইন্টারভিউয়ার যে পেয়ার তার সাথে প্রোগ্রামিং। একটা হ্যাঁ, প্রোগ্রামিং প্রবলেম সলভিং দিবে। তারপর টাইম কমপ্লেক্সিটি এনালাইসিস হবে, ড্রাই রান করতে হবে কেসটাকে। সো এটা মোটামুটি নরমাল অ্যান্ড কমন। সো আমি বলব যে নট টু গেট আউট অফ টাচ ফ্রম ইট। মানে ইভেন আমরা যে মানে এখনো আমি যদি জব করিও আম একটা কিছু সময় রাখা উচিত। ফর দ্যা স্টুডেন্টস ইটস আ ম্যান্ডেটরি থিং, রাখতেই হবে। আর কারো যদি মানে ইচ্ছা থাকে, কজ সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং যে কয়দিন আছেন আপনার ইন্টারভিউ দিতে হবে, আর ইন্টারভিউ দিলে প্রবলেম সলভিং টাই আসবে। সো ইটস ভেরি ইম্পোর্টেন্ট টু ডু লিড কোড প্রবলেমস। আর যদি ইন্টারভিউ ডাক পেয়ে যান, ইন দ্যাট কেস আমি বলব যে কোম্পানি স্পেসিফিক করা ভালো। ফর এক্সাম্পল এটা আমি করছিলাম যখন আমার Amazon এ কল আসছিল। আমি Amazon লাস্ট 6 মান্থস, লাস্ট 1 ইয়ার যে কটা প্রবলেম ছিল মানে লিড কোড প্রিমিয়ামটা নিয়ে নেওয়া বেটার। বা যদি ওরকম না নেওয়া হয়, তার কাছে ফ্রেন্ডের সাথে শেয়ার করেন। ইট মাইট জাস্ট বি এক্সপেন্সিভ ফর ইউ, বাট ইটস নট দ্যাট এক্সপেন্সিভ যদি ১ মাসের জন্য নেন। যাই হোক, সো শেয়ার করে বা সামহাউ লিড কোড প্রিমিয়ামটা ম্যানেজ করে কোম্পানি স্পেসিফিক টাই ম্যানেজ মানে করতে থাকেন। বা GitHub এও কিন্তু পাওয়া যায় আজকাল। অনেকে GitHub এও রাইট। পোস্ট করে দেয় যে লাস্ট 6 মান্থস এ কি আসছে। সো ওটা ফ্রি রিসোর্স। সো ওখান থেকেও করা যায়। সো কোম্পানি স্পেসিফিক প্রবলেমস গুলা লাস্ট 6 মান্থস এ করা উচিত। লিড কোড মিডিয়াম, লিড কোড হার্ড এইগুলাতে বেশি ফোকাস করা উচিত ফর দ্য ইন্টারভিউজ। অ্যান্ড ইফ ইউ আর এবল টু সলভ লাইক লিড কোড মিডিয়াম মানে এখন লিড কোডের ব্যাপার আছে। এখানে নাম্বার অফ প্রবলেমস কিন্তু অতটা ম্যাটার করে না যতটা প্যাটার্নস ম্যাটার করে। Because there are few patterns. For example, sliding window is one pattern. BFS is a pattern. BFS is a pattern. So মানে অনেকে কি করে একই প্যাটার্নের সব অনেকগুলো প্রবলেম সলভ করলো। আমি বলব যে প্যাটার্ন ওয়াইজ করা উচিত। যেমন ব্লাইন্ড 75 একটা লিস্ট আছে। সো ব্লাইন্ড 75 এ ডিফারেন্ট প্যাটার্নস কভার করে। সো একটা প্যাটার্ন থেকে একটা দুইটা প্রবলেম সলভ করা ইনাফ। সো মেবি নেক্সট টাইম একটা সিমিলার কোয়েশ্চেন আসলো, ইউ নো দ্য প্যাটার্ন যে একটা 2D ম্যাট্রিক্স এ যদি এরকম আসে শর্টেস্ট পাথ বার করতে বলে। আম বাট বাট সো এই জিনিসগুলা আ মানে প্যাটার্ন ওয়াইজ সলভ করতে হবে। সো ব্লাইন্ড 75 লিস্ট ইস গুড। আম আর নিট কোড 150 তে ১৫০ টা প্রবলেম আছে, সেটাও ভালো। সো ইয়া, এগুলা দিয়ে আই থিংক to get started with interview preparation. And once you are comfortable solving lead code medium, I think you are kind of ready. And yeah, yeah. তাই। আচ্ছা, আপনি যে রোলে AWS এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে জয়েন করছিলেন, আপনার ক্ষেত্রে হচ্ছে ইন্টারভিউ রাউন্ড গুলা কি, কি ছিল? তারপর সেই পুরো জার্নিটা যদি শেয়ার করতেন। ওকে। Um, সো হ্যাঁ, আমি তো আমার ফার্স্ট রিজেকশন এর কথা বলছিলাম। দ্যাট ওয়াজ হুম, ব্যাক ইন বাংলাদেশ। যখন রাইট। আমার ফার্স্ট এ ওটা হয় নাই। ওটাও প্রবলেম সলভিং ছিল। সো ফার্স্ট একটা অনলাইন রাউন্ড থাকে। There is no interviewer in front of you, just a online round. সো একটা টাইম সেট করে দিবে। যেমন হ্যাঁ, এখন আমার ফার্স্ট রাউন্ডে ছিল ২ টা প্রবলেম সলভিং। Those were um not too difficult, but অনলাইন রাউন্ডে একটা ফিল্টারিং করা হয়। সো ওরকম ভাবে প্রবলেম সলভিং ছিল। সো once you qualify there, এরপর I think it was 45 minutes or something. Like 45 minutes or 40 minutes এ ২ টা প্রবলেম সলভ করতে হবে। এরকম একটা ছিল। হুম, And everything is monitored. Your camera is on and your এমন না যে you can screen share with someone, someone is else coding. So কোনো চিটিং হবে না। মানে it's like very হুম, strictly monitored হয় জিনিসটা। So প্রবলেম সলভিং এর পরের রাউন্ডটা হচ্ছে বিহেভিয়ারাল যে টেস্ট ছিল, ওইটা 1 আওয়ার ছিল। না, সরি, I think প্রথম প্রবলেম সলভিং রাউন্ডটা 1 আওয়ার or 45 মিনিটস এরকম ছিল। আর পরের রাউন্ডটা ছিল বিহেভিয়ারাল ছিল 1 আওয়ার। সো ওখানে মানে Amazon এর ১৪ টা লিডারশিপ প্রিন্সিপলস আছে। এটা সবগুলো কোম্পানিতে থাকে। Google এ হয় গুগলিনেস রাউন্ড যেটা। রাইট। তো Amazon এ আমাদের ১৪ টা লিডারশিপ প্রিন্সিপাল আছে। উই হ্যাভ টু বি মানে কোন সিচুয়েশন আমি কোন ডিসিশনটা নিবো। দ্যাট ইস দ্যাট ইস অ্যাবাউট দ্য 14 লিডারশিপ প্রিন্সিপলস। ইফ ইউ জাস্ট সার্চ online,
Amazon leadership principles, you will get the list. That's an Amazon website. So সেটা ছিল। এরপরে তো ইন্টারভিউ ফার্স্ট তখন আমি অনলাইন মানে অন সাইটের যেটা ডাক পাইলাম তখন ফার্স্ট রাউন্ডে আম ফার্স্ট রাউন্ডে হ্যাঁ, ফার্স্ট রাউন্ডে ছিল মানে I think that was 40 minutes এর মধ্যে 40 minutes ছিল I think হ্যাঁ 40 minutes এ or 40 minutes না সরি 1 hour I think হ্যাঁ that was 1 hour so একটা প্রবলেম সলভিং দিবে লিড কোড মিডিয়াম মোটামুটি প্রবলেম সলভিং দিবে এরপর ওরা একটা বিহেভিয়ারাল কোয়েশ্চেন দিবে আম সো প্রবলেম সলভিংটা তো প্রবলেম সলভিং এ যেটা করতে হবে আমি যেটা বলবো যে it's not that you get a problem and immediately you don't talk to him and you start coding it. That doesn't work like that. So যখন একটা প্রবলেম পাওয়া হয় the first thing is you understand the problem and একটা এজ কেস আপনি নিজে নিবেন যে আচ্ছা আমি you হ্যাঁ communication is extremely important. That shows you are a team person because they're hiring for a team, so it has to be like you are a team person. So একটা প্রবলেম যখন পাইলেন so in that case you just find a edge case যে হ্যাঁ আমি এই যদি এই কেসটা পাইলাম এই কেসের জন্য রেজাল্ট কি হবে সো ডিসকাস করে নেন যে আপনি অ্যাকচুয়ালি প্রবলেমটা বুঝছেন নাকি বিকজ অনেকে কোডিং শুরু করে দেয় অনেক পরে গিয়ে দেখে যে না ইটস নট হোয়াট দ্য ইন্টারভিউয়ার আস্কড ফর এন্ড ইউ ডোন্ট হ্যাভ টাইম টু ফিক্স ইট সো এর জন্য আগে বেটার যে কয়েকটা স্যাম্পল টেস্ট কেস দিয়ে ইন্টারভিউয়ারের সাথে কমিউনিকেট করে নেন যে ওকে এটা এরপরে ইভেন ইফ ইউ সো দ্য প্রবলেম বিফোর স্টার্ট উইথ দ্য ব্রুট ফোর্স সলিউশন সো ব্রুট ফোর্স যেটা একদম brute force solution to bad time complexity so ওইটা দিয়ে স্টার্ট করেন ওটা এক্সপ্লেইন করেন এরপর ইন্টারভিউ আপনাকে বলবে যে গো টু দ্য নেক্সট স্টেপ সো এরপর ইউ যে অপটিমাইজ সলিউশনটা ওটা করেন আর মাঝখানে যদি কখনো আটকায় যান ইন্টারভিউয়ার্স থেকে হিন্ট নেন বাট I suggest to not take a lot of hints because ওটা আবার অ্যাড করে মানে if you're taking a lot of hints in every step ওটা আবার মানে that will be ইভালুয়েশন এর added to the negative হ্যাঁ, ইমপ্যাক্ট হ্যাঁ, ফেলে। ওটা affect করবে, impact ফেলবে। হ্যাঁ। So try to take less hints, but what you are thinking try to be হ্যাঁ, মানে এমন না যে আপনি বসে, বসে চিন্তা করতেছেন আর ইন্টারভিউর ওখানে বসে আছে। It doesn't it's not like that. যেটা thought process আছে যে হ্যাঁ, আমি এখানে ডিএফএস ইউস করব, এখানে কেন ইউস করব। মানে even if you're thinking just talk, keep মানে talking as আমার much as you মাথায় হচ্ছে can. আরকি যে জিনিসটা চলতে থাকবে সেটা আবার হচ্ছে আমাকে আর্টিকুলেট করে এক্সপ্রেস করতে হবে ইন্টারভিউয়ার এর সামনে। হ্যাঁ, হ্যাঁ, that is important. মানে ওটা দেখাচ্ছে যে আপনি টিম পারসন আর আপনার থট প্রসেসটা সে জানতেছে। That is a way to impress the interviewer যে আপনার থট প্রসেসটা জানতেছে। এমন না যে আপনি চুপচাপ বসে আছেন। So whatever you are thinking, you talk out loud. Sometimes the interviewer might help you in that. So you start coding. মানে once the solution is approved, যে হ্যাঁ, you are thinking this. If he approves it, start coding, and then নিচে থেকেই টাইম কমপ্লেক্সিটি বলেন, স্পেস কমপ্লেক্সিটি বলেন। আর একটা এজ কেস দেন। উনি বলবে যে একটা ড্রাই রান করে দেখাতে। যে একটা এজ কেস দিলে মানে একটা টেস্ট কেস দিয়ে আপনার কোডের মধ্যে ড্রাই রান করেন যে এই স্টেপে কি। তো জাস্ট টক অ্যাবাউট ইট যে প্রত্যেকটা স্টেপে ওইটার ভ্যালু কি হবে যে ফার্স্ট ইটারেশন এই ভ্যালু হবে, সেকেন্ড ইটারেশন এই ভ্যালু হবে। সো জাস্ট ট্রাই টু বি অ্যাজ ডিটেইলড অ্যাজ ইউ ক্যান। সো দোজ আর ইম্পোর্টেন্ট। সো ওভাবে কোডিং রাউন্ডটা আরকি মোটামুটি করা যায়। আর এরপরে যেটা হচ্ছে বিহেভিয়ারাল রাউন্ড। কারণ প্রত্যেকটা ইন্টারভিউয়ারই একটা করে বিহেভিয়ারাল কোয়েশ্চেন করবে। অ্যান্ড ওইটা আবার স্টার মেথডে সলভ করতে হবে। সো আম মানে আমরা যেটা করছিলাম প্রত্যেকটা বিহেভিয়ারাল কোয়েশ্চেন এর জন্য আম ফর এক্সাম্পল ওনারশিপ। তো আমি ৩ টা করে সিনারিও প্রিপেয়ার করছিলাম যেটা আমার লাইফের সাথে রিলেভেন্ট। হুম, হুম। লাইক ওনারশিপ এ আমি কোন সিচুয়েশন আমি ওনারশিপ দেখাইছি। সো ওই সবকিছু সিনারিও প্রত্যেকটা লিডারশিপ প্রিন্সিপাল এর জন্য ৩ টা করে অ্যান্সার প্রিপেয়ার করেন যেটা মানে দেখাইছে যে আপনি একটা ওটা ডেমনস্ট্রেট করছেন। সো ওভাবে স্টার মেথডে আম আম লিডারশিপ মানে প্রিন্সিপাল গুলো আপনাকে জিজ্ঞেস করবে সো ওভাবেই করতে হবে। আরেকটা জিনিস ইম্পোর্টেন্ট যে প্রজেক্টও মাঝে ওরা ডিসকাস করে, হ্যাঁ? যে আপনি এই প্রজেক্টটা করছেন। আচ্ছা। সো অনেক সময় না আমরা প্রজেক্ট ওয়ার্ক এর ক্ষেত্রে এটা করি যে স্পেশালি গ্রুপ প্রজেক্ট ওয়ার্কে আমরা আরেকজনের উপর কাজটা চাপাই দেই যে হ্যাঁ ও করুক। তখন আমরা ওটা চিন্তা করি না। বাট একটা ইন্টারভিউয়ার স্পেশালি ইন্টারভিউর মধ্যে স্পেশালি এসব বিগ টেক কোম্পানি ওরা কিন্তু ডিগ ইন করে। যে আপনি কোন পার্টটা করছেন। দে আর নট ইন্টারেস্টেড যে আচ্ছা পুরা প্রজেক্টে কে কি করছে। দে আর জাস্ট
পার্টিকুলারলি ফোকাস যে আপনি কোন কাজটা করছেন। সো ওইটা বলতে হবে যে আপনি কোন কাজটা করছেন, আপনি কেন এই টেক্সট একটা ইউজ করছেন, আপনি কেন React.js ইউজ করছেন অ্যান্ড মানে they will dig in. Like if you're saying আমি একটা মেশিন লার্নিং কাজ করছি, so they will dig in the project and if you didn't actually do it, আপনি কিন্তু ওই স্পটে ধরা খাবেন যে আপনি করেন নাই because they are not dumb people. They will dig into your project, they will dig into the particular part you worked in. So আমি বলব যে প্রজেক্ট ওয়ার্ক গুলো দিছেন, try to do it sincerely and know যে আপনি কোন পার্টটা করতেছেন ওই পার্টের ব্যাপারে ভালো একটা আইডিয়া রাখেন। মানে আপনার রেজিউমের ব্যাপারে আপনি একটা ভালো আইডিয়া রাখেন। নট যে আপনি লিখছেন আপনি মেশিন লার্নিং এক্সপার্ট আবার আপনি কিছুই পারেন না। So whatever you are writing in your resume, because it will come up in the interview. So ওইটা ইম্পর্টেন্ট যে because they will dig in into the project, they will dig in into your parts. আপনি ধরেন স্টার মেথডে আপনি একটা অ্যান্সার বলতেছেন যে এই প্রজেক্ট ছিল, এটা ছিল, তো তখন ওরা আবার আপনাকে ওটা নিয়ে কোয়েশ্চেন করবে। সো ওটার জন্য প্রিপারেশন থাকতে হবে। সো এরকম করে আমার যে হ্যাঁ, ওখানে আমার ৩ টা রাউন্ড ছিল। ১ম রাউন্ড, 2nd রাউন্ড অ্যান্ড দ্য 3rd রাউন্ড। অ্যান্ড আমার আরেকটা জিনিস হ্যাঁ, 2nd রাউন্ডে আমার মনে হয় 2nd রাউন্ড না 3rd রাউন্ডে, আই থিংক 2nd রাউন্ডে হ্যাঁ। আমার মনে হয় একটু আগে শেষ হয়ে গেছিল। আগে শেষ হইলে ওরা আবার কোয়েশ্চেন করে। সো আমি বলব যে একটা আমার ফ্রেন্ডেরও এটা হয়েছিল একবার। ওরও মানে আগে শেষ হয়ে গেছিল। মানে আমি যেটা মানে they have 45 minutes to kill. So if it finishes early, try to take a bigger edge case kind of. মানে আমার ফ্রেন্ড যেটা করছিল একটা বড় edge case নিয়ে ওটাই ড্রাই রান করতে, করতে ওর সময় কিল করছে। মানে because it was এক্সাক্টলি done রাইট। for him. হুম, হুম, হ্যাঁ, it was done for him. মানে ও তো সব স্টেপ পার করেই আসছে। হুম, হুম, নাহলে হুম। আরেকটা কোয়েশ্চেন নরমালি করে না। বাট সিন্স হি হ্যাজ টাইম টু কিল, হি উইল আস্ক অ্যানাদার কোয়েশ্চেন। তো ওইটা ছিল আমার সময়। বাট ওটাও আমি সলভ করছিলাম। দ্যাট ওয়াজ নট দ্যাট ডিফিকাল্ট। পরে এই তো বিহেভিয়ারাল রাউন্ডস ৩ টা মানে কোডিং, বিহেভিয়ারাল। তো ৩ টা এরকম করে গেল। And kind of you will know how was your interview. And for me, I think it was good. And I think I waited for 1 or 2 weeks, and then I হুম, হুম। heard that এটা হবে। হ্যাঁ, মানে object oriented principle, মানে it's not just lead code problem, it's object oriented programming নিয়ে কোয়েশ্চেন আসতে পারে, সিস্টেম ডিজাইন নিয়ে কোয়েশ্চেন আসতে পারে। সো ওগুলো তো ইকুয়ালি মানে রেডি থাকতে হবে এই আর কি। আচ্ছা, আরেকটু ডিটেইলস জানতে চাইবো। এটা তো আমরা হচ্ছে যে প্রসেস গুলা সম্পর্কে জানলাম যে কিরকম প্রশ্ন আসে, আপনি হচ্ছে কি সেগুলো হচ্ছে পার করে গেছেন। তো আ হুম, এটা জানতে চাইবো যে হচ্ছে আমি হচ্ছে কিছুটা জানি আরকি যে আপনি যখন প্রিপারেশন শুরু করছিলেন, আমার সাথে কিছুদিন আলোচনা হইছিল। আ হুম, পেয়ার প্রোগ্রামিং তারপর এগুলো নিয়ে আমরা হুম, আলোচনা করছিলাম। তো ওইটার ডিটেইলস জানতে চাইবো যে আপনি যখন ডিসিশন নিলেন যে আপনি হচ্ছে এই কোম্পানিগুলোতে এপ্লাই করবেন। আমি জানি যে মনে হয় more than আসলে 1 year ago you started যে you will apply for this, তারপর প্রিপারেশন শুরু করা, প্ল্যানিং করা। আমি জানি যে বিভিন্নভাবে আসলে হচ্ছে রুটিনের মতো করে হচ্ছে প্রিপারেশন গুলো হুম, নেয়া হয়েছিল। তো রাইট। আমার মনে হয় যে এই পুরো জার্নিটা যদি একটু শেয়ার করতেন যে লাইক আপনি তো হচ্ছে আমি জানি যে ইন্টারভিউ প্রসেস কি হয়, কি জিনিস আমার লাগবে প্রিপারেশন নেওয়ার জন্য। সো ওই জিনিসগুলো আমার নিজেদের মধ্যে তৈরি করার জন্য, প্রিপারেশন নেওয়ার জন্য আসলে আপনার আ প্রিপারেশন এবং রুটিনটা কিরকম ছিল? ওকে, সো আমি তো ডালহাউজিতে যখন ছিলাম, মানে তখন আমি মাস্টার্সে ছিলাম অ্যান্ড তখন আমি টুকটাক করতাম। বাট আমার ফুল ফ্লেজেড মানে প্রিপারেশনটা নিচ্ছি আমি যখন মানে আমার লাস্ট সেমেস্টারে, মানে 4 মান্থস ছিল ইন্টার্নশিপে। তো তখন আমি ইন্টার্নশিপ করতাম। সো ইন্টার্নশিপ ইজ আ ফুল টাইম জব দেয়ার। সো ইন্টার্নশিপের পর আমার জন্য অ্যাকচুয়ালি লাইব্রেরি ওয়ার্কস বেস্ট। তো হু, আমি হু, after my full-time job, ৫টা থেকে শেষ হইতো। By 6, I would just grab some food from my home and go to the library. And ওখানে আমি রাত ১১টা মানে it's not that unsafe. So রাত ১১টা পর্যন্ত আমি ওখানেই পড়তাম। হু, হু, নট টানা পড়তেছি, মাঝে একটু ব্রেকও নিতাম। মানে ইউনিভার্সিটি লাইব্রেরি যেটা ক্যাম্পাসে আমি পড়াশোনা করতাম। কজ ওখানে আমার ফোকাস আসতো। কজ বাসায় there is a lot of distractions. মানে স্পেশালি if you're studying in a bedroom আর একটু পরে শুয়ে পড়বেন। So হ্যাঁ, better হ্যাঁ। to have a study space. I think it works for me. I normally don't study in my bedroom. I study in a separate study space. বা আমার একটা আলাদা স্পেস লাগে। স্পেশালি লাইব্রেরিতে যেটা হয় যে সবাই পড়তেছে। তো একটা মানে ক্যাম্পাস লাইব্রেরির কথা বলতেছি। হু, হু, সো হু। একটা সিনসিয়ারিটি অটোমেটিক্যালি আসে। তো তখন একদম ফোকাসটা পড়ে। সো রাইট, আমি যেটা বললাম, আমি তখন লিড কোড প্রিমিয়ামটা নিছিলাম। Amazon স্পেসিফিক কোয়েশ্চেন করা। ইনিশিয়ালি না, আমি যখন একটু টার্গেট করছিলাম যে আমি Amazon ই করব, তখন আমি Amazon বা Google বা Facebook ওইসব মানে কোম্পানি স্পেসিফিক কোয়েশ্চেন গুলাই করতেছিলাম। তো আমি নোট ডাউন করি। লাইক আমাদের যখন ইন্টারভিউ হয় ওটা কিন্তু কোনো আইডিই দিবে না। আমার হোয়াইট বোর্ড কোডিং যেটা বলে। সো রাইট। there is no IDE, আমার নিজে থেকেই করতে হবে। এমন না যে মানে
আমি আমি রান ডট করব, দিলাম আউটপুট দেখব সেই সুযোগটা তো নাই। হ্যাঁ, এক্সাক্টলি। সো আমি খাতায় নোট করতাম। মানে আমি আগে কোয়েশ্চেন গুলা লিস্ট করছি আমি কোনগুলা করব। ওই প্যাটার্ন ওয়াইজ বা প্যাটার্ন হুম, ওয়াইজ তখন না, আমি যখন কোম্পানি আমি জানি তখন আমি করছিলাম। সো মানে কোম্পানি স্পেসিফিক কোয়েশ্চেন গুলো লিস্ট করছিলাম অ্যান্ড দেন আমি ওগুলাই খাতায় নোট করতাম। আমার কিন্তু মানে ইটস লাইক আই এম নট ইভেন কমফোর্টেবল গুগল ডক্স। আমি খাতার মধ্যে লিখে কোড করতাম অল দ্য কোডস। সো ওভাবে কোডিংটা করা হয়েছিল। আই হ্যাভ লাইক মানে নোটস বানানো আমার কাছে ভালো লাগে। দ্যাট ওয়ে অফ টেকনিক। আমি নোটস বানায় পড়তে পছন্দ করি। ওখানে টাইম কমপ্লেক্সিটি, স্পেস কমপ্লেক্সিটি বা নিজে কোড করা। বিকজ ওটা ইম্পোর্টেন্ট যে আমি নিজে কোড লিখতে পারতেছি নাকি। সো ওভাবে আরকি আমি রাত ১১টা পর্যন্ত প্রিপারেশন নিতাম। তারপর বাসায় এসে করতাম। সো এটা কনস্ট্যান্টলি মানে আ চলছে বেশ কয়েকদিন। I think it's very important to stay routine and disciplined regarding this. হুম, মানে ইভেন আফটার ফুল মানে কেউ যদি ফুল টাইম জবও করতেছেন, যেটা আমি এখনো করি। আই ট্রাই টু ফাইন্ড এট লিস্ট, এখন তো আসলে অত মানে হয় না। মানে অত সময় থাকে না। বাট এট রাইট। লিস্ট 1 আওয়ার অর হাফ অ্যান আওয়ার একটু দিলে ভালো। আর স্টুডেন্ট হিসাবেও আমি বলব যে 1 আওয়ার এট লিস্ট 1 আওয়ার মানে এভরিডে যদি একটা করে কোয়েশ্চেন ও একটু বুঝে সলভ করা যায়, ইন দ্যাট কেস 365 ডেইজ এ অনেকটুকু হয়। অ্যান্ড দ্য থিং ইজ অপরচুনিটি আসতেই পারে। বাট when the opportunity comes, you have to be ready for it. সেই আরকি। এটা মনে হয় যে আমার খুব অ ইম্পোর্টেন্ট যারা হচ্ছে সেশনটা অ্যাটেন্ড করতেছেন। কারণ প্রসেস তো জানাই যায়। ইন্টারভিউতে কি কোয়েশ্চেনস আসবে, কি টাইপের কোয়েশ্চেনস আসে, দেন বিহেভিয়ারাল কোয়েশ্চেনস এগুলো সব আসলে ইন্টারনেটে সার্চ করলেই পাওয়া যায়। বাট দিন শেষে তো ইটস আপ টু ইউ যে আপনাকে আসলে হচ্ছে ওই রাউন্ডগুলো, স্টেপগুলো ক্র্যাক করার জন্য প্রিপারেশন নিতে হবে আরকি। আর এগুলো আসলে হচ্ছে এমন না যে হুটহাট আসলে লাক ফেভার করে আপনি পার উহু, হয়ে যাবেন। প্রত্যেকটা এটা একটা রাউন্ড না যে আমি জাস্ট এপ্লাই করলাম, আ লাক ফেভার করছে, আমি পার পেয়ে গেলাম, এরকম না। এখানে আসলে হচ্ছে কয়েকটা রাউন্ড হয় এবং প্রত্যেকটা রাউন্ডে হচ্ছে ওরা স্পেসিফিক ভাবে হচ্ছে অ অ ডিটেইলস জানে, আপনার কাছ থেকে শুনতে চায়। সো এখানে আসলে হচ্ছে যে আপনি কি বলে যে একেবারে প্রিপারেশন ছাড়া পার হয়ে যাবেন, সেই চান্সটা আসলে খুবই কম। স্পেশালি বিহেভিয়ারাল যে রাউন্ড গুলা আছে সেইটার জন্য যদি আসলে আপনি আগে থেকে হচ্ছে পুরো সিনারিও হচ্ছে নিজে হচ্ছে চিন্তা না করেন, আ ওই স্টার মেথড বলি বা আরো কিছু মেথড আছে এবং কোম্পানি ওয়াইজ কিছু হচ্ছে আপনার আ প্রিন্সিপাল হচ্ছে ওরা ফলো করে যে ওগুলো আপনার মধ্যে আছে কিনা। এগুলো আসলে আপনি আগে থেকে যদি প্রিপারেশন না নিয়ে কেস তৈরি না করে হচ্ছে প্র্যাকটিস না করেন, এটা কিন্তু আসলে সম্ভব না। হুম? তো আমার মনে হয় যে যদি আপনি ডিসাইড করে ফেলেন, ডিসিশন নিয়ে নেন যে হ্যাঁ, আমি হচ্ছে আমাকে এই স্টেজে নিয়ে যেতে চাই, তাহলে আপনাকে আসলে দ্রুত হচ্ছে সেগুলো আইডেন্টিফাই করে একটা রুটিন লাইফে চলে আসতে হবে যে ওকে, আমি হচ্ছে 6 মান্থ পর হচ্ছে এপ্লাই করব। তো 6 মান্থের মধ্যে হচ্ছে আমি নিজেকে প্রিপেয়ার করতে চাই। তো করতে হলে আপনাকে আসলে 6 মান্থ পুরোপুরি একটা হচ্ছে ডিসিপ্লিন লাইফ রুটিন তৈরি করে হচ্ছে মেইনটেইন করে প্রিপারেশন নেয়া শুরু করতে হবে আরকি। আর আ আরেকটা ব্যাপার ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি যখন হচ্ছে এপ্লাই করা শুরু করতেছেন, আ মক ইন্টারভিউ দেয়া আরকি। কারণ আপনি হচ্ছে ৬ মাস প্রিপারেশন নিলেন, মনে হচ্ছে নিজের কাছে যে ওকে, সবকিছু ওকে, ফাইন, এপ্লাই করলেন, ইন্টারভিউ দেয়া শুরু করে দিলেন। বাট ইন্টারভিউর সময় কিন্তু আমরা নার্ভাস হয়ে যেতে পারি। এবং ইটস অবভিয়াস লাইক খুব ভালো ইঞ্জিনিয়ার অনেক প্রিপারেশন নিছে, তারাও হচ্ছে নার্ভাস হয়ে যায়। এটা আসলে একটা কমন হচ্ছে হিউম্যান বিহেভিয়ার। তো আপনার কাছ থেকে জানতে চাইবো যে আপনার ক্ষেত্রে হচ্ছে এরকম আ মক ইন্টারভিউ আপনি হচ্ছে প্রিপারেশন নিছিলেন কিনা? বা এটার আসলে নেসেসিটি আ কিরকম? না, আই থিংক মক ইন্টারভিউস আর ইম্পোর্টেন্ট। আমার ক্ষেত্রে আম হ্যাঁ, স্পেশালি ইফ ইউ আর ইন্ট্রোভার্ট, কমিউনিকেশন এ অতটা ভালো না বা ওই জিনিসগুলা আবার হ্যাঁ, নার্ভাস হয়ে যাওয়া। These are all like facts. So yeah, mock interviews আমি দিছিলাম with one of my friends who was I think working at Google that time. তো হু, আমি হু। ওর সাথে মাঝে মাঝে বসতাম। সো ও আমাকে কোয়েশ্চেনস করতো। তো ওভাবে একটু মক ইন্টারভিউস আমি কয়েকটা দিছিলাম। বাট আই ওয়াজ কাইন্ড অফ মানে কমিউনিকেশনটা যদি বলি, আই কাইন্ড অফ নিউ যে কি করতে হবে, যে আমার থট প্রসেসটা এক্সপ্লেইন করতে রাইট, হবে। I have to keep talking. সো আমার ওই ইন্ট্রোভার্টনেসটা আমি ওই হ্যাকাথনের করতে আমি কাটাইছিলাম। মানে আমি তো রাইট। একসময় ছিলাম ইন্ট্রোভার্ট অনেক। বাট তারপর আমি প্রফেশনালি আর ইন্ট্রোভার্ট না।
এখন মোটামুটি প্রফেশনাল আমি এক্সট্রোভার্টই আছি। সো তখন মানে I knew how to communicate and all that. So করছি। বাট হ্যাঁ, আমার মনে হয় যে মক ইন্টারভিউস আর ভেরি ইম্পোর্টেন্ট। আ মানে যদি ৬ মাস পর আপনি যেটা বললেন, একটা ৬ মাসের প্রিপারেশন টাইম বা একটা রুটিন যে আমি এভরিডে একটা করে প্রবলেম সলভিং করব বা আমি এই উইকে এই প্যাটার্নটা নিয়ে স্টাডি করব। এই উইকে আমি এই প্যাটার্নটা নিয়ে স্টাডি করব। বাই দিস টাইম এখন কিন্তু রিসোর্সেস আর কোয়াইট ফ্রি অলসো লাইক অনেক ইয়েস। রিসোর্সেস আছে। সো as I said like maybe 15 to 14 patterns there are. So আমি এই উইকে বা এরকম একটা রুটিন লাইফে আসতে হবে and after you are done and you can actually solve lead code problems nicely I think then it's good to have some friends or some seniors or there are paid services too অনেক paid services ও আছে mock interview দেওয়ার জন্য যেটাই আপনার ভালো লাগতেছে সো ভাবে mock interview কিছুটা দেওয়া উচিত I think that's important yeah স্পেশালি মানে আপনার যদি ইন্টারভিউ এক্সপেরিয়েন্স কম থাকে মানে আপনার লাইফে ইন্টারভিউ এক্সপেরিয়েন্স খুব কম সো হুম, হুম। তাহলে ইন দ্যাট কেস দেওয়া উচিত হ্যাঁ, সেই। হ্যাঁ, আর মক ইন্টারভিউস এর ক্ষেত্রেও আমার মনে হয় যে ওই যে হ্যাকাথনে পার্টিসিপেট করলে যেমন আপনার আসলে লুজ করার কিছু নাই। এখানে আসলে মক ইন্টারভিউ দিলেও তো আপনার আসলে হচ্ছে লুজ করার কিছু নাই। কারণ আপনি তো রিয়েলি হচ্ছে ফ্যাং কোম্পানির কারো সাথে দিচ্ছেন না বা কি বলে যেটা অফিসিয়াল কোনো প্রসেস না যে আমি হচ্ছে হুম, হুম, ইন্টারভিউ দিলাম, আমি ফেইল করলে বা কোনো কিছু যদি আসলে মেসড আপ হয়ে যায়, কেউ আমাকে জাজ করবে বা আমি হচ্ছে নেক্সট ৬ মাস বা ১ বছর হচ্ছে এপ্লাই করতে পারব না। এরকম কোনো কিন্তু ভয় থাকতেছে না। অনেক হচ্ছে বর্তমানে পেইড সার্ভিসেস আছে যেগুলোর মাধ্যমে আসলে মক ইন্টারভিউস দেয়া যায়। লাইক লিড কোডের আছে আমি যতটুকু দেখছি। তারপর হচ্ছে আপনার আরো অনেকেই আসলে আমি দেখছি কান্ট্রি ওয়াইজ অনেকেই আছে যারা আসলে হচ্ছে এই হুম, ফ্যাং টাইপ কোম্পানিগুলোতে হচ্ছে জয়েন করছে। দেন তারা আসলে হচ্ছে তাদের নিজ দেশের মানুষের জন্য আসলে হচ্ছে বিভিন্ন কোর্স লঞ্চ করছে। বাংলাদেশের অনেক ইঞ্জিনিয়ারকে আমি দেখছি যে ২-১ টা তারা কোর্স লঞ্চ করছে। ইন্ডিয়ানরা আছে, পাকিস্তানিরা আছে। তো এরকম অনেক কোর্সেস আছে। প্লাস মজার ব্যাপার হচ্ছে যে অনামিকা যেটা বললেন আরকি যে সে তার ফ্রেন্ড যারা হচ্ছে আছে তাদের সাথে হচ্ছে মক ইন্টারভিউস দিছে। তো আপনিও খুঁজলে এরকম হয়তো দেখা যাবে যে আপনার কমিউনিটির কোনো বড় ভাইকে পেয়ে যেতে পারেন অথবা কোনো হচ্ছে ফ্রেন্ডকে পেয়ে যেতে পারেন। সো বড় ভাই বা ফ্রেন্ডদের সাথে তো আসলে ইন্টারভিউ দেওয়ার মধ্যে আসলে ভয়ের কিছু নাই আরকি। বা সেখানে আসলে লুজ করার মতো কিছু নাই। সে তো আমাকে জাজ করবে না। উল্টো আমাকে সে হয়তো গাইড করতে পারবে যে কোন জায়গায় আমার ল্যাকিংস আছে, কোন জায়গায় আমার হচ্ছে ইমপ্রুভ করা উচিত আরকি। তো এই জায়গাটায় মনে হয় যে আপনারা প্রিপারেশন নেন। বাট এট লিস্ট হচ্ছে মক ইন্টারভিউ দেওয়ার চেষ্টা করেন যাতে আপনি যখন হচ্ছে রিয়াল লাইফে ইন্টারভিউ হচ্ছে দিতে যাবেন, আপনি যেন আপনার বেস্টটা দিতে পারেন আরকি। তো এর জন্য আমার মনে হয় যে আর যতটুকু বেস্ট নিজেকে প্রিপেয়ার করা যায় করা উচিত। কারণ এখানে একটা জিনিস মাথায় রাখতে হবে। আপনি যখন একটা যেকোনো কোম্পানিতে কাজ করতেছেন, সেখান থেকে ফ্যাং লেভেলে নিজেকে নিয়ে যেতে চান, ওইখানে নিয়ে যাওয়া মানে সাথে, সাথে আপনার পে স্কেল থেকে শুরু করে আপনার নেটওয়ার্ক, আপনার লাইফে আসলে হচ্ছে অনামিকা আরো ভালো বলতে পারবেন যে কি বলবো যে ট্রানজিশনটা হয় সেটা আসলে খুবই বিগ জাম্প। আমি যদি পে স্কেল এর কথা বলি, জেনারেল যে কোম্পানিগুলোতে পে করে, তার চেয়ে হচ্ছে ফ্যাং টাইপ কোম্পানিগুলোতে অনেক বেশি পে করে। ওইখানে যাওয়ার পর অ্যাজ এ পারসন আপনার যে হচ্ছে রিকগনিশন বলেন বা অন্যান্য যে অ্যাচিভমেন্ট গুলো চলে আসে, সেগুলো আসলে হচ্ছে একটা বিগ জাম্প। এখন আপনার যদি মনে হয় যে জাস্ট আমি ৬ মাসের প্রিপারেশন নিয়েই এটা করে ফেলতে পারবো, সম্ভব। বাট ইটস নট দ্যাট ইজি। সো ওইটার জন্য আপনাকে ওই পরিমাণ হচ্ছে এফোর্টও দিতে হবে, প্রিপারেশনও নিতে হবে আরকি। তো এটাও আমাদের মাথায় রাখতে হবে। যেমন আমি কয়েকবার প্রিপারেশন নেওয়ার চেষ্টা করছি। বাট জব প্লাস অন্যান্য অনেক কিছু করে দেখা গেছে যে হয়ে ওঠে নাই আরকি। হুম? তো হয়তো আমি লেজি টাইপের মানুষ। আমার মনে হইছে যে আ যে এত If you প্যারা are নিয়ে lazy, I don't know who's hardworking. যে এত হচ্ছে প্যারা নিয়ে ওই জাম্পটা দিয়ে কি হবে? বাট অনেকের প্যাশন আছে যে না আমার লাইফে ওইটা আমার অ্যাচিভ করতেই হবে আরকি। তো আপনার যদি ঐরকম গোল থাকে আমার মনে হয় যে আপনি ট্রাই করতে পারেন এবং ইউ ক্যান অ্যাচিভ দ্যাট। আ হ্যাঁ, আর তো I think আরেকটা জিনিস হচ্ছে গিয়ে failures এ it's just don't get demotivated by failures. Amazon like আমি যেটা বললাম এটা আমার সেকেন্ড টাইম I got in but ফার্স্ট টাইম তো আমার হয় নাই, রাইট? সো হুম, ইভেন হুম। আমার এবারও না হলে আমি আবার এপ্লাই করতাম। সো জিনিসটা এরকম রাখতে হবে যে ইফ ইউ নো লাইক একটু মোটিভেশন একটু থাকতে হবে অ্যান্ড ওরকম ফেলিয়ার দিয়ে যেন ব্যাক অফ না হয়ে যায় মানে ইফ ইউ আর ড্রিমিং অ্যাবাউট ইট it's not something impossible to achieve. It's just keep on trying until it gets to be yours এই আর কি আই থিঙ্ক ফেলিয়ার দিয়ে অতটা ডিমোটিভেটেড হওয়ার কিছু নাই আবার প্রিপারেশন নেন নো ইউর ল্যাকিংস অ্যান্ড ইটস ভেরি ইম্পর্টেন্ট যে এই যে মক ইন্টারভিউ দিলে আরেকটা সুবিধা হচ্ছে কি আপনি আপনার স্ট্যান্ডিংটা জানতে পারতেছেন
এক্সাক্টলি। সো আপনি অ্যাকচুয়ালি ওয়্যার ইউ আর স্ট্যান্ডিং, আপনার এখন প্রিপারেশনটা একটু কেমন, একটু আইডিয়া আপনি পাবেন। সো নিজের স্ট্যান্ডিংটা বোঝা ইম্পোর্টেন্ট বিকজ ওইটা থেকে আপনি ইমপ্রুভ করতে পারবেন। সো এই আরকি। রাইট। কারণ আমি যখন আসলে প্রিপারেশন নিচ্ছি আরকি, আমি কিন্তু নিজেকে ইভালুয়েট করতে পারতেছি না যে আসলে আমি প্রিপারেশন নিলাম, বাট এটার আউটকামটা আসলে কি হইতে পারে বা এখন আমি কোন অবস্থানে আছি। মক ইন্টারভিউস হইলে যেটা সুবিধা হয় যে আপনি ফিডব্যাক পেয়ে বুঝতে পারবেন যে ওকে, একটা ইভালুয়েশন হচ্ছে যখন আপনি আ কেউ দিবে আপনাকে, আপনি তখন জানতে পারবেন যে আসলে হ্যাঁ, এই জায়গায় হয়তো ল্যাকিংস আছে, এই জায়গাটায় আপনি হচ্ছে ওভারকাম করলে আপনার জন্য হচ্ছে নিজেকে রিপ্রেজেন্ট করা সহজ হবে আরকি। তো আ এটাই আরকি। আর একটা জিনিস হচ্ছে বলতে চাইছিলাম সেটা হলো যে আপনি যখন এই যে এপ্লাই করতেছেন, আ এপ্লাই করতেই থাকতে পারেন। অনেক সময় ওরা নিজেরা হচ্ছে রিচ আউট করে এবং ৬ মাস বা ওই যে ১ বছরের একটা কুলিং পিরিয়ড থাকবে। কিছু, কিছু ক্ষেত্রে এমন হয় যে ওরা যখন আপনাকে আপনি এপ্লাই করছেন, ইন্টারভিউ ডাক পেয়ে গেছেন, এরপরও সময় আসলে নেয়া যায়। আপনি ওদেরকে বলতে পারেন যে আমি হচ্ছে ২ মাস বা ৩ মাস হচ্ছে সময় নিতে চাই। এরপর হচ্ছে আমি আমার ইন্টারভিউ রাউন্ড গুলো হচ্ছে করতে চাই। সো এরকমও কিন্তু ফ্লেক্সিবিলিটি ওরা দেয়। ওরা চায় না যে আপনাকে যে আপনি আজকে এপ্লাই করছেন, নেক্সট উইকই আপনার ইন্টারভিউ প্রসেস শুরু হয়ে যাবে। এমনও না। আপনি যদি ওদের সাথে ফ্র্যাঙ্কলি সবকিছু শেয়ার করেন, ওরা আসলে এনাফ সময়ও দেয় এবং কিছু, কিছু ক্ষেত্রে এমনও দেখা গেছে যে কাউকে হচ্ছে ইন্টারভিউ রাউন্ডে ও কোনো একটা কারণে হচ্ছে বাদ পড়ে গেছে। বাট ইন্টারভিউয়ার ওকে বলেই দেয় যে তোমাকে আমরা হচ্ছে ওয়েটিং পুল লিস্টে রাখতেছি। নেক্সট হয়তো আবার তোমাকে আমরা হচ্ছে রিচ আউট করব। তোমার এই জায়গায় ল্যাকিংস আছে, তুমি হচ্ছে নিজেকে এই জায়গাগুলোতে ইমপ্রুভ করো। তো এরকম আমি অনেকজনের শুনছি যে হচ্ছে তাদের পরবর্তীতে হচ্ছে রিচ আউট করছে, সেখানে সে হচ্ছে ওই জায়গাগুলোর ল্যাকিংস ওভারকাম করে পারফর্ম করছে, তাকে হচ্ছে আবার হায়ার করে নিছে আরকি। রাইট। উম ওকে, আমরা এখন হচ্ছে যে কিছু কোয়েশ্চেনস নিতে পারি। আ হুম, আমি হুম। হচ্ছে কিছু কোয়েশ্চেনস দেখতে পারতেছি। ওকে, ফার্স্ট যে কোয়েশ্চেনটা হচ্ছে আমি নিতে চাই সেটা হলো ওকে, অনিকা আহমেদ জানতে চাইছেন যে "ডু ইউ থিংক রেফারেন্সিং ইজ ইম্পোর্টেন্ট অ্যান্ড হাউ ক্যান আই গেট এ রেফারেন্স ফ্রম ইউ আপু?" ওকে। আচ্ছা, কেন রেফারেন্স হাসতেছি আমি বলব না। মানে হি ইজ মাই ব্রাদার। সো ইয়েস। ওকে। রেফারেন্সিং অ্যাকচুয়ালি আমি বলি যে আমার আমার এমনও হয়েছে আমি রেফারেন্স এপ্লাই করেও আই গট রিজেক্টেড। দ্যাট ওয়াজ লাইক ব্যাক ইন মাই 4th ইয়ার শুরুর দিকে। ওইটা সো কি কানাডাতে থাকতেই? না, ওটা বাংলাদেশে থাকতে। বাংলাদেশে। তখন আচ্ছা, ওকে। হ্যাঁ। সো আর এমনও না যে রেফারেন্স দিয়ে এপ্লাই করলেই হয়ে যাবে। বাট ইট ইনক্রিজেস ইউর চান্সেস দ্যা মানে যে রিক্রুটার সে আপনার রেজুমেটা দেখবে। সো ওইটা আছে। বাট যদি রেজুমেতে কিছুই না থাকে আমি রেফারেন্স দিয়েও আমার কিছু হবে না। বাট সো রাইট। এটা ইম্পোর্টেন্ট যে যখন কেউ আমার কাছে রিচ আউট করে এখনো রেফারেন্সের জন্য আমি নরমালি রেজুমেটা আগে দেখি। যদি ইমপ্রুভমেন্ট থাকে আমার মনে হয়। কজ বুঝতে পারি তো যে এটা কতটুক ইট উইল মেক ইট অর নট। আ সো আমি সাজেশন দেওয়ার চেষ্টা করি। সো রেফারেন্স ইটস মানে it's a, it's nice to apply with a reference, true, but there has to be content in the resume that will actually get you pass around এই আরকি। হুম। And yeah, মানে resume review বা referencing এর ব্যাপারে you can just message me on LinkedIn. I can have a look at it. That ওটাও হয়। মানে আমার কাছে অনেকে রিচ আউট করে এরকম। So I'm open to that. আমি একটু দেখে দিতে পারি। That's okay. আচ্ছা, এই টপিকে তাহলে আমি একটু শেয়ার করে দেই যে আপনারা যারা আজকের সেশনে অ্যাটেন্ড করতেছেন, আপনারা চাইলেই হচ্ছে অনামিকা আহমেদের হচ্ছে LinkedIn প্রোফাইলে হচ্ছে কানেক্ট হয়ে যেতে পারেন। তবে আপনারা যারা রিচ আউট করতে চান তারা এট লিস্ট এতটুকু মাথায় রাখবেন যে আপনি যখন কারো কাছ থেকে হেল্প চাইতেছেন সেটার আসলে কিছু প্রিরিকুইজিট এটিকেট আছে। হ্যাঁ? আপনি এপ্লাই করতেছেন, তাদের এপ্লাই করতে চাচ্ছেন, কারো রেফারেন্স চাচ্ছেন। জাস্ট তাকে হাই হ্যালো বলে হচ্ছে উম মেসেজ করলেন, সে ৩ দিন পর রিপ্লাই দিল। তারপর আপনি আসলে হচ্ছে আবার হাই হ্যালো বললেন। এইভাবে আসলে করবেন না। আপনারা আসলে হচ্ছে প্রপারলি এক্সাক্টলি আপনার একটা ইন্ট্রোডাকশন দেন। সে কেমন আছে আ জিজ্ঞেস করতে পারেন। বাট তারপর খুব সুন্দর করে সামারাইজ করে আসলে আপনি কেন তার কাছে রিচ আউট করতেছেন, কি এক্সপেক্ট করতেছেন সেটা আসলে সুন্দর করে মেসেজ দিয়ে হচ্ছে জানায় দেন আরকি। কারণ দিন শেষে আসলে যারা সবাই বিজি,
হ্যাঁ? সে যখন আপনার এই মেসেজটা দেখতেছে, সে যাতে হচ্ছে একবারে আপনার মেসেজটা দেখে আপনি আসলে কি জানতে চাচ্ছেন, সেটা যেন হচ্ছে দিয়ে দিতে মানে বুঝে সে যেন রিপ্লাই করতে পারে আরকি। আপনি এমন কইরেন না যে আপনার সাথে হচ্ছে মেসেজ দিতে হচ্ছে জাস্ট ওই হাই হ্যালো করতে, করতেই ২-৩ দিন চলে গেল। তাহলে কিন্তু আসলে যার কাছে হেল্প চাইতেছেন সে ডিমোটিভেটেড হয়ে যাবে আরকি। কারণ তার তো আসলে সময় নাই যে শুধু কারো সাথে এইভাবে হচ্ছে কমিউনিকেশন করার। সেকেন্ড হচ্ছে আপনি যখন তার কাছে রিচ আউট করতেছেন, এট লিস্ট ডু ইউর হোমওয়ার্ক। হুম? আপনি যে সেইম হচ্ছে যেই জিনিসটা গুগল করলেই ইনফরমেশন পাওয়া যায়, সেইম জিনিসটাই হচ্ছে তাকে শুধু বারবার হচ্ছে জিজ্ঞেস করে তো লাভ নাই। যেই জিনিসটা আপনি এভাবে করেন যে আপনি একটা জিনিস ট্রাই আউট করছেন, কোথাও স্টাক হয়ে গেছেন, স্পেসিফিক ভাবে বুঝতে পারতেছেন না, তার হয়তো ওই জায়গাটাতে এক্সপেরিয়েন্স আছে, নলেজ আছে, দেন ওই ব্যাপারে আপনি আস্ক করে তার কাছে আসলে রিচ আউট করেন। যেগুলো কারণ অনেক আমি জানি যে আপনার কাছেও যেহেতু অনেকে রিচ আউট করে, এমন হয়তো অনেক কোয়েশ্চেন আপনি পান যেগুলো আসলে হচ্ছে জাস্ট Google বা ChatGPT কে আস্ক করলেই হচ্ছে পাওয়া সম্ভব আরকি। তো এই ধরনের ইনসিডেন্টও যদি হয়, সেই ক্ষেত্রে কিন্তু ওই মানুষটা আপনাকে হচ্ছে নেক্সট হচ্ছে ধরেন আপনি প্রয়োজনে রিচ আউট করলেন, ওই ব্যাপারে তার হয়তো হচ্ছে সেও আছে। বাট সে হয়তো দেখা যাবে যে আপনাকে ইগনোর করে যাইতে পারে প্রিভিয়াস এক্সপেরিয়েন্স এর কারণে। তো আমার মনে হয় যে এই জিনিসটাও একটু মাথায় রাখবেন যে প্রপারলি কারো কাছ থেকে আসলে হেল্প পাওয়ার জন্য, সাপোর্ট পাওয়ার জন্য কিভাবে রিচ আউট করা উচিত, কিভাবে কমিউনিকেশন করা উচিত। কারণ এটা আসলে আমাদের দেশের মানুষদের আসলে খুবই বেসিক একটা সমস্যা আরকি। হ্যাঁ, সো বেসিক্যালি শুরু থেকে ভাইয়া যেটা বলল, সো শুরু থেকে টু দ্য পয়েন্ট থাকা ভালো। লাইক হাই হ্যালো রিপ্লাই কেউ দেয় না। লাইক বিকজ আই ডোন্ট নো where the conversation will end up or রাইট? what's the next message. I don't have time for that. সো কেউ যদি জাস্ট মানে আ শুরুতে একটু নিজের ব্যাকগ্রাউন্ডটা বলে বা মানে ডিরেক্ট কোয়েশ্চেনটা শুরুতেই এক্সাক্টলি। ফার্স্ট মেসেজেই বলে, দ্যাট হেল্পস টু আন্ডারস্ট্যান্ড যে মানুষটা আমার টাইম ওয়েস্ট করবে নাকি করবে না। সো দ্যাট ইজ ইম্পোর্টেন্ট। ইয়া। হু, তার মানে আবার এটাও বলে দিচ্ছি যে আজকে আমরা যেই জিনিসগুলো নিয়ে আলোচনা করলাম, আপনি আবার হচ্ছে কালকে যেই হচ্ছে আবার অনামিকাকে এরকম মেসেজ করেন না যে আপু আ আমি হচ্ছে যে আ কিভাবে প্রিপারেশন নিবো? কারণ অলরেডি কিন্তু আমরা অনেক কিছু আলোচনা করে ফেলতেছি। এটাও আমি দেখছি যে ঘটে যে রিপিটিটিভ কোয়েশ্চেন যদি আমি মানুষজনের কাছ থেকে পাইতে থাকি যেটার আসলে অলরেডি আনসার এভেইলেবল তখনও কিন্তু আসলে সে উত্তর দেওয়ার জন্য ডিমোটিভেটেড হয়ে যাবে। তো এটাও হচ্ছে মাথায় রাখা উচিত। আমরা নেক্সট কোয়েশ্চেন এ চলে যাই। নেক্সট হচ্ছে উনি জানতে চাইছেন তাশফিক রহমান যে উনার হায়ার স্টাডিজ পার্সু করার কোনো প্ল্যান নাই। কিন্তু ফ্যাং এ ট্রাই করার ইচ্ছা। তো হায়ার স্টাডি পার্সু করলে কি কোনো অ্যাডভান্টেজ পাওয়া যাবে ফ্যাং এ? অথবা হচ্ছে এটা কি বাংলাদেশ থেকে আ এপ্লাই করার মতো সেইম কিনা? আম লাইক আমি যখন আমার ফার্স্ট Amazon কলটা পাইছি, ইট ওয়াজ ফ্রম ইউরোপ, যেটা আমি বললাম। তখন কিন্তু আমি বাংলাদেশেই ছিলাম। তো I was planning to come to Canada. সেটা তো আমার রেজিউমে বা কোথাও ছিল না। সো yeah, obviously it's possible. বাংলাদেশ থেকেও মানে আমার পরিচিত অনেকেই আছে যারা ফ্যাং এ জব করে। আর আমি বলব যে নরমালি আ ইউএস ইউএস এর দিকটা ওরা একটু ইমিগ্রেশন এর ব্যাপারটা দেখে। সো নরমালি দে প্রেফার ইট ফ্রম দেয়ার। বাট ইউরোপ আই ডোন্ট থিংক ওরা বাংলাদেশ থেকে প্রচুর হায়ার করে। বাট ইউএস, কানাডা নরমালি ওরা একটু নিজেদের ওখান থেকেই করে, কজ দেয়ার ইজ সাম ইমিগ্রেশন ইস্যু। বাট ইয়া, ইটস নট ইম্পসিবল। সো আমি বলব যে গেট ইউর প্রোফাইল রেডি। আগে মানে রেজুমে রেডি করেন। দেন প্র্যাকটিস করেন। কারণ মাঝে সবসময় যে আপনি ২ মাস টাইম চাইতে পারবেন, নট নেসেসারি। হুম, মাঝে হু, দে হু, উইল গিভ ইউ লাইক 2 উইকস টাইম। যেটা আমার ক্ষেত্রে হয়েছিল। যে একটু হু, হু। তো হ্যাঁ, গেট ওই ইউরসেলফ রোল যদি ওরা প্রিপেয়ার্ড। ফার্স্ট হচ্ছে ফিল আপ করতে চায় তখন হয়তো হ্যাঁ, সময় হ্যাঁ, দিবে না। হ্যাঁ। এক্সাক্টলি। হ্যাঁ, আর এখন তো ক্যান্ডিডেট পুল অনেক। They have a lot of options. So if you are delaying it, রাইট। it might be negative. So get yourself prepared first and then apply. And it's not a mandatory thing যে আপনার বিদেশেই থাকতে হবে। আপনি দেশ থেকেও মানে আমার পরিচিত অনেকেই গেছে। ইভেন সুমন ভাইয়াও তো দেশ থেকেই জবে গেছে। So it's very normal and common. So but you have to get the profile ready and জানতে হবে যে ইন্টারন্যাশনাল রিক্রুটার আর ওরা কি দেখে। সো ওভাবেই প্রোফাইল রেডি করতে হবে এই আরকি। আচ্ছা। হ্যাঁ, ওইটাই যে কিছু দেশের ক্ষেত্রে হয়তো হচ্ছে একটু হ্যাঁ, পজিটিভ লাইক থাকে লাইক ইউএস, ওই যে কানাডার ক্ষেত্রে আমি বলব ইউএস যে কানাডা নরমালি থেকে ওরা চায় না মানে ডিরেক্টলি ইন্টারন্যাশনাল নিতে। ওরা নিজেদের মানে এমন না যে হয় না। অবভিয়াসলি আমিও হয়। পরিচিত কয়েকজন চিনি যারা বাংলাদেশ থেকে ডিরেক্টলি কানাডাতে আসছে। বাট রাইট। নাম্বারটা কম এই আরকি। নাম্বারটা একটু কম। হ্যাঁ, ওইটাও কিন্তু কোম্পানিগুলোর কোনো ইস্যুস না। কারণ ওদের ক্ষেত্রে তো হ্যাঁ। যেখানে দুনিয়ার ট্যালেন্ট থাকুক না কেন তারা নিয়ে আসতে চায়। কিছু ক্ষেত্রে ওই কান্ট্রি গুলোর যে ইমিগ্রেশন পলিসি বা যে রিকোয়ারমেন্ট থাকে তার কারণে হচ্ছে হয়ে ওঠে না আরকি। উহু।
আচ্ছা, নেক্সট কোয়েশ্চেন এ যাই। উনি বলতেছেন যে উনি পিএইচপি এবং জেএস নিয়ে ফুল টাইম হচ্ছে জব করতেছেন। পাশাপাশি বিএসসি করতেছেন, ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। সো বলা চলে যে ক্যারিয়ার না, অ্যাকচুয়ালি এডুকেশনেরই আর্লি স্টেজে আছেন। হুম, তো হুম। উনি যদি বড় কোম্পানির জন্য প্রিপারেশন নিতে চান, কিভাবে নিবেন? আমার মনে হয় যে আ আমাদের সেশনের সামারি করলেই হচ্ছে এটার উত্তর হয়ে যাবে। হ্যাঁ, হ্যাঁ। মানে আগে তো রেজুমে ওই যে বললাম যে কম্পিটিটিভ প্রোগ্রামিং আমি বলব যে স্টুডেন্টস শুড বি ইন কম্পিটিটিভ প্রোগ্রামিং। মানে আমি হুম, ফুল উনি অন কিন্তু ছিলাম ফার্স্ট না। ইয়ার স্টুডেন্ট এখনো। হ্যাঁ, সো হি হ্যাজ আ লট অফ টাইম। টাইম, সো রাইট। কম্পিটিটিভ প্রোগ্রামিং এ যাওয়া বেটার। মানে সো ওগুলা করা বেটার, হ্যাকাথনস করা বেটার। আম মানে কারেন্টলি পিএইচপি আর জাভাস্ক্রিপ্ট এ জব করে ফ্যাং এ পাবে মানে এখানে কিছু মানে ইটস লাইক ইউ নিড টু হ্যাভ মোর থিংস ইন দ্য রেজুমে আমি বলব যেটা ওরা দেখে। ইউ হ্যাভ টু নো রাইট, হোয়াট ওরা কি দেখে। ডু ডু দে অ্যাকচুয়ালি ভ্যালু ইট মোর অর ডু দে ভ্যালু কম্পিটিটিভ প্রোগ্রামিং মোর? ডু দে ভ্যালু দ্য নাম্বার অফ প্রবলেম সলভিং ওন প্রবলেম সলভ ওটা মোর। সো আমার মনে হয় যে কম্পিউটার প্রোগ্রামিংটায় ঢোকা উচিত। সিন্স হি ইজ ভেরি আর্লি সো প্রবলেম সলভিং এ স্ট্রং মানে ব্যাকগ্রাউন্ডটা স্ট্রং করা উচিত। অ্যান্ড টু ওয়ার্ক অন সাম গুড প্রজেক্টস টু ফর দ্য রেজুমে ইয়া আর আম পাশাপাশি যদি ওয়ান্স ইজ কমফোর্টেবল আসলে কম্পিউটার প্রোগ্রামিং যারা করে তাদের কাছে লিড কোড কিন্তু অত বেশি ডিফিকাল্ট না। আবার রাইট। অনেকে যারা কম্পিউটার প্রোগ্রামিং ব্যাকগ্রাউন্ড থেকে না ওরা ডিরেক্ট লিড কোড থেকেই শুরু করে। লিড কোড ইজি থেকে শুরু করে। সো লিড কোড ইভেনচুয়ালি করতেই হবে। So এক্সাক্টলি। if you, yeah, if you're doing computer programming, that's nice. That's a big plus. If not, in that case, you have to be very strong in lit code. Start from the easy things. And আমি কিছু resources এর mention করছিলাম আজকে যারা ইন্টারভিউ প্রিপারেশন জন্য জব রেডি মানে চাচ্ছে সেটা হচ্ছে ব্লাইন্ড 75 লিস্ট এন্ড দেন দেয়ার ইজ নিট কোড 150 এগুলো দিয়ে স্টার্ট করা ভালো এন্ড দ্য প্যাটার্নস দ্য নিট কোড প্যাটার্নস মোর দ্যান দ্য নাম্বার অফ প্রবলেম সলভ ইটস ইম্পর্টেন্ট যে প্রত্যেকটা প্যাটার্ন আমার পরিচিত নাকি আমি সবগুলো প্যাটার্ন জানি নাকি সো এগুলা একটু ফোকাস করা ভালো আর আপনার জন্য আমার মনে হয় যে লাইক পজিটিভ ব্যাপার হচ্ছে আপনি স্টিল লাইক ফার্স্ট ইয়ার স্টুডেন্ট। তার মানে আপনার হাতে এখনো হচ্ছে বিরাট পরিমাণ একটা সময় রয়ে গেছে। আমরা যারা অলরেডি হচ্ছে লাইক গ্র্যাজুয়েশন শেষ করে ফেলছি, প্রফেশনাল লাইফে চলে আসছি। আমাদের ক্ষেত্রে প্রবলেম হচ্ছে কি যে আমরা যদি এখন প্রিপারেশন মানে টার্গেট করি ফ্যাং এ যাওয়ার, আমাদের এখন থেকে ডিরেক্ট হচ্ছে লিড কোডে যেয়ে প্রিপারেশন নেওয়া শুরু করতে হবে এবং ওই ইন্টারভিউ স্পেসিফিকই হয়তো প্রবলেমগুলো আমি সলভ করতে পারবো বা ওইদিকে টার্গেট করতে হবে। কারণ আমার হাতে সময় কম। কিন্তু আপনারা যারা ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, ইভেন থার্ড ইয়ার, ফোর্থ ইয়ারেও আছেন, আপনাদের ক্ষেত্রে সুবিধা হচ্ছে আপনাকে কিন্তু স্পেসিফিক ভাবে ওই যে কি বলে যে সিলেবাসের মতো তৈরি করে আসলে করার প্রয়োজন নাই। স্টিল এনাফ সময় পাচ্ছেন। সো আপনি যদি ইজি, মিডিয়াম, হার্ড জাস্ট হচ্ছে জিনিসটাকে এনজয় করার মতো নিয়ে একটা খেলার মতো নিয়ে হচ্ছে কন্টিনিউ করে যান, ওকে এটা আমার করতে ভালো লাগে, আমি করে যাবো। তাহলে কিন্তু আপনার যেটা হবে যে আপনি একেবারে হচ্ছে যে ফ্যাঙে হোক বা না হোক আপনার প্রবলেম সলভিং মাইন্ডসেট তৈরি হবে। আপনি প্রবলেম কিভাবে হচ্ছে অ্যাপ্রোচ করা উচিত, সলিউশন তৈরি করা উচিত, সেই জায়গাটাতে আপনার কোর স্কিল বিল্ড আপ করতে পারবেন। সেটা হচ্ছে যে এখন হোক বা আজ থেকে ৫ বছর পরে হোক, আপনি যেই কোম্পানিতেই কাজ করেন না কেন, অ্যাজ এন সফটওয়্যার ইঞ্জিনিয়ার আপনার পুরো ক্যারিয়ারটাকে হচ্ছে আমি বলব যে বেসটা, ফান্ডামেন্টালটা তৈরি করে দিবে আরকি। সো আমি বলব যে আপনি পিএইচপি বা জেএস এ ফুল টাইম জব করেন, ফাইন, কোনো সমস্যা নাই। সেটা আপনি কন্টিনিউ করে যান। বাট যেহেতু আপনার হাতে এনাফ সময় আছে, আপনি রুটিন করে একটা নির্দিষ্ট পরিমাণ সময় রাখেন যে হচ্ছে আমি জাস্ট প্রবলেম সলভিং এ হচ্ছে মনোযোগ দিব আরকি। লাইক ওইখানে আপনি হচ্ছে টাইম স্পেন্ড করবেন। দিন শেষে একটু মিড লেভেল থেকে বড় লেভেলের কোম্পানিগুলোতে আসলে আপনি কোন ল্যাঙ্গুয়েজে কাজ করেন, কোন ফ্রেমওয়ার্ক এ কাজ করেন ওইটা ম্যাটার করে না। ওরা আসলে চাইবে এমন কাউকে যার হচ্ছে প্রবলেম সলভিং স্কিল ভালো। তার প্রবলেম সলভিং এর পাশাপাশি আসলে আরো ইম্পোর্টেন্ট জিনিস আছে। সিস্টেম ডিজাইন, সফটওয়্যার আর্কিটেকচার। সো সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এরও বেসিক যে জিনিসগুলো আছে সেগুলো হচ্ছে আপনার আসলে জানতে হবে। এগুলোর কম্বিনেশন মিলেই আসলে আপনি একজন সফটওয়্যার ইঞ্জিনিয়ার। অনেক হয়তো কম্পিটিটিভ প্রোগ্রামার আছে যারা হয়তো ডিরেক্টলি সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং এ কাজ করেন না বা তাদের ইচ্ছা নাই। সেক্ষেত্রে তাদের সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল না থাকলেও হলো। বাট আপনি সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে চাইলে আপনার প্রবলেম সলভিং এর পাশাপাশি অন্যান্য আরো কিছু হচ্ছে নলেজও জানতে হবে। ওইটা একটু জানতে চাইবো অনামিকার কাছে। আমরা হচ্ছে আমাদের টপিকে আলোচনা করি নাই। হ্যাঁ, আমি তো এই যে প্রবলেম সলভিং করতেছি, বাট আপনার ডে টু ডে লাইফ এর কথা যদি চিন্তা করি যে আপনি যখন AWS এ কাজ করতেছেন, আপনার আসলে প্রবলেম সলভিং ছাড়াও আর কি নলেজ হচ্ছে কাজে লাগতেছে বা আপনার মনে হয় যে যারা নিজেকে প্রিপেয়ার করতে চায় ওই টপিক গুলো আসলে তাদের জানা উচিত?
আম আচ্ছা, সো আসলে আমি যখন আমার যেটা বললাম মাস্টার্সে আমার কিন্তু অনেক প্রজেক্ট ছিল। আমি অনেকগুলো AWS সার্ভিস নিয়ে কাজ করছি। আমার প্রজেক্ট ওয়ার্ক ছিল। সো রাইট, ইটস গুড টু লাইক ইফ ইউ আর অ্যাপ্লাইং ফর Google, AWS যেটাই হোক সেটা মানে ইটস গুড টু ওয়ার্ক উইথ দেয়ার প্রোডাক্টস। ওদের যে প্রোডাক্ট গুলো আছে ওগুলো নিয়ে কাজ করাটা এটা ইটস নাইস। সো আমার কিছু সার্ভিসের সাথে আমার পরিচিতি ছিল। আর এখন I think it's more of like সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং স্কিল। ওইটা আপনার কতটুক ভালো মানে ওটার উপরেই করবে আরকি। আর এইসব কোম্পানিতে আরকি ওরা জাস্ট বলে দেয় যেমন আমার ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক কিছু না। ইউ হ্যাভ টু বি ওপেন টু এনি ল্যাঙ্গুয়েজ। ফর এক্সাম্পল আমি কারেন্টলি সি তে কাজ করি। তো ওরা বলে দেবে, "হ্যাঁ, অনামিকা এই ফিচারটা বিল্ড করো।" ইটস নট আ লট অফ ইনফরমেশন দ্যাট ওরা আমাকে একদম রাইট। বেবি সিট করে দিচ্ছে। ইট ডাজন্ট ওয়ার্ক লাইক দ্যাট। সো ওটা নিজের কোড এক্সিস্টিং কোড বেস স্টাডি করে বুঝার ব্যাপারটা ওর কিভাবে করবো আগে ডিজাইন করা, ডিজাইনটা ম্যানেজারের সাথে ডিসকাস করা এন্ড দেন ইমপ্লিমেন্ট করা। এই জিনিসগুলো আপাতত করা হচ্ছে আরকি। রাইট। ওকে, এখানে হচ্ছে যে যারা দেখতেছেন যে তাদেরও মাথায় রাখা উচিত যে আ আপনাকে আসলে হচ্ছে আপনি যদি ভালো মানের সফটওয়্যার ইঞ্জিনিয়ার হইতে চান, আপনি কখনোই হচ্ছে কোনো ল্যাঙ্গুয়েজ বা টুলের সাথে নিজেকে আসলে হচ্ছে আ বাউন্ড করে ফেলতে পারবেন না আরকি। আপনাকে অলওয়েজ ওপেন থাকতে হবে যে আমার প্রবলেমের সলিউশনের জন্য আমার যেই টেকনোলজি বা টুলস ব্যবহার করা উচিত আমি হচ্ছে আ সেটাই শিখে করে করব ফেলবো আরকি। আরকি। এক্সাক্টলি। যে ওই মাইন্ডসেট মানে ওই যে দিন শেষে হচ্ছে কিন্তু ওই ফান্ডামেন্টাল জায়গাতেই চলে আসবে। আপনি যদি হুম, ভালো কম্পিটিটিভ প্রোগ্রামিং করেন, লিড কোড সলভিং করেন, আপনার মধ্যে কিন্তু তখন প্রবলেম সলভ করাই আপনার কাছে কোনো চ্যালেঞ্জিং ব্যাপার মনে হবে না। আপনার মনে হবে যে যেই প্রবলেমই আমার কাছে আসুক, আমি হচ্ছে সেটা নিয়ে কাজ করতে পারবো। কারণ আপনার মাইন্ডসেটটা ওইভাবে তৈরি হয়ে গেছে। সেকেন্ড হচ্ছে আপনি এভাবে করতে, করতে মানুষ যত একটা জিনিস নিয়ে কাজ করতে থাকে, তার আসলে ওই জায়গাটায় কনফিডেন্স বাড়তে থাকে আরকি। তো তখন দেখা যায় কি যে ১ বছর আগে আমি হচ্ছে একটা নতুন জিনিস শিখতে আমার মধ্যে যে পরিমাণ ভয় কাজ করত, এখন যদি আমাকে নতুন একটা কোনো জিনিস শেখা লাগে, আমার মধ্যে কিন্তু সেই ভয়টা কাজ করে না। আমার জাস্ট যে এতটুকু মাইন্ডসেট থাকে যে ওকে, আমাকে যদি এনাফ সময় দেয়, রিসোর্স দেওয়া হয় এবং কিছু, কিছু ক্ষেত্রে আমি গাইডলাইন পাই, আমি হচ্ছে জিনিসটা শিখে নিতে পারব। তো এই স্টেজে যাওয়ার জন্য কিন্তু আসলে হচ্ছে যে জার্নিটা হয়, সেটা আসলে লেংদি এবং ওইটার পেছনে অনেক সময় দিতে হয় আরকি। তো এটাও হচ্ছে আপনাদের আ মাথায় রাখতে হবে। আচ্ছা। আ নেক্সট কোয়েশ্চেন হচ্ছে যে আ উনি হচ্ছে নন টেক ব্যাকগ্রাউন্ড এ আছেন। লাইক ইকোনমিক্স বা অন্যান্য এমআইএস আ একেবারে জেনারেল ভাবে কোয়েশ্চেন করলে নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে আসলে উনি যদি এই যে টেক কোম্পানিজ এ ক্যারিয়ার গড়তে চান, তাহলে সেটার কতটুকু প্রসপেক্টস বা অপরচুনিটি আছে বা এই ট্রানজিশনটা আসলে আদৌ সম্ভব কিনা? হ্যাঁ, লাইক 100% পসিবল। বাট এখানে যারা টেক ব্যাকগ্রাউন্ড থেকে যে লাইক যারা কম্পিটিশনটা কিন্তু ওদের সাথে। সো দ্য জার্নি ইজ নট গোনা বি ইজি বাট ইটস নট ইম্পসিবল অ্যাজ ওয়েল। বিকজ আপনি নন টেক ব্যাকগ্রাউন্ড থেকে অ্যান্ড সামওয়ান ইজ ফ্রম আ টেক ব্যাকগ্রাউন্ড। সো ওর নলেজ বেস। আম সো আমি বলব যে নিজেকে ওই টাইমটা দেওয়ার প্রিপেয়ার একটা ল্যাঙ্গুয়েজ শেখা বা ভালো প্রজেক্ট করা। সো নিজেকে ওই সময়টা আপনার দিতে হবে। বিকজ ইউ ডোন্ট হ্যাভ লাইক একাডেমিক আর মানে ওই এটা বাট আমি বলব যে অনেক কোর্সেসও আছে এখন লাইক রাইট, Coursera, Udemy অনেক কোর্সেস আছে বা YouTube এও অনেক ফ্রি কোর্সেস আছে। অনেক ভালো, ভালো। সো ওখানে নিজেকে ওই সময়টা দিতে হবে আগে যে আপনার মানে একটা ল্যাঙ্গুয়েজ শেখার পিছনে, প্রবলেম সলভিং শেখার পিছনে বা প্রজেক্ট সো ওই রেজুমেটা বিল্ড আপ করতে হবে অ্যান্ড ইট উইল টেক টাইম বিকজ as I said the competition is with the tech people যারা অলরেডি টেক ব্যাকগ্রাউন্ড থেকে বাট ইটস নট ইম্পসিবল এরকম অনেক আমি দেখছি ইভেন অ্যামাজনেও কাজ করে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে বাট হি অর শি ওয়াজ নট ফ্রম আ টেক ব্যাকগ্রাউন্ড বাট ওই প্রিপারেশনটা ছিল লিড কোড প্রবলেম সলভ করছে রেগুলারলি এরপর প্রজেক্টে কাজ করছে ওই নিজেকে টাইমটা দিতে হবে আর কি ওই একটা প্রিপারেশনটা ক্যান বি 1 year or some time more but consistent থাকতে হবে and there will be lots of time you will feel like giving up মেবি ওই টাইম গুলোতে একটু স্ট্রং থাকতে হবে যে না আই ওয়ান্ট দ্যাট ইজ মাই গোল আই ক্যান নট গিভ আপ এই আর কি হু, হু। হ্যাঁ, আর ওই কঠিন সময়গুলোতে আসলে যেই নেটওয়ার্কটা বা যেই এক্টিভিটিস গুলা আপনাকে হেল্প করবে সেটা হচ্ছে ওই যে হ্যাকাথনে পার্টিসিপেট করা, নেটওয়ার্কিং বাড়ানো। কারণ আমি একা, একা আসলে কোনো কিছু করতে থাকলে এটা মানুষের মধ্যে আসলে একটা সময় ডিপ্রেশন আর অ্যাংজাইটি চলে আসা স্বাভাবিক আরকি। তো আপনি যদি হচ্ছে ওই যে অন্যান্যদের সাথে কানেক্টেড থাকেন তাহলে সুবিধা হচ্ছে কি আপনি কাউকে পাবেন যে আপনার এই প্রবলেম গুলো শেয়ার করার জন্য। প্লাস আপনি যখন ওদেরকে দেখবেন যে ওরা কিছু করতেছে তখন কিন্তু আপনি মোটিভেশন পাবেন আরকি। তো এইজন্য এটাও জরুরি। হ্যাঁ
যে আপনি কোনো অনেকে একটা গ্রুপ গ্রুপের স্টাডিটা সাথে কানেক্ট প্রেফার হবেন। করে। এক্সাক্টলি। হুম, রাইট। অনেকে গ্রুপ স্টাডিটা প্রেফার করেছে। সবাই একসাথে মানে ভালো মোটিভেটেড থাকে। সো অনেকে গ্রুপে ধরেন আমরা সবাই মিলে আজকে এই প্রবলেমটা সলভ করব বা ডিসকাস করার ব্যাপারটা। ও যদি ইফ দ্যাট ওয়ার্কস ফর ইউ ওটাও ভালো। মানে একেকজনের জন্য অনেকে সোলো লার্নিং পছন্দ করে, অনেকে গ্রুপে লার্নিং পছন্দ করে। সো ফাইন্ড আউট হোয়াট ওয়ার্কস ফর ইউ। বাট আমি বলব যে নিজের মানে আমি যেটা পার্সোনালি বিলিভ করি, আমি যেই ড্রিমটা দেখি, ফর এক্সাম্পল আমার যে প্যারাগ্রাফ ড্রিমটা, তো নিজেকে ওরকম যারা সিমিলার ড্রিমস দেখে ওদের সাথে কমিউনিকেট করা। সো আমার যারা ফ্রেন্ডস মানে আমরা একসাথে ইন্টারভিউ দিছিলাম। মানে একসাথে প্রিপারেশন নিছিলাম। সো ওরকম আমার ক্ষেত্রে ছিল লাইক জাস্ট টু স্টে মোটিভেটেড এই আরকি। হ্যাঁ, ওইটাই। আর যে যদি আমি নন টেক থেকে হচ্ছে টেক ব্যাকগ্রাউন্ডে আসার ব্যাপারে বলি, তাহলে আমি বলব যে বর্তমানে যদি আমরা আমাদের আশেপাশে বা আমরা যারা এই যে বাইরে সফটওয়্যার কোম্পানিগুলোতে কাজ করতেছি, ইভেন দেশেও একটা লার্জ পোরশন আসলে মানুষজন তারা সিএসই গ্র্যাজুয়েটই না। আমি আমার অনেক কলিগকে জানি তারা আসলে হচ্ছে সিএসই গ্র্যাজুয়েট না। আমার এখনকার যে হচ্ছে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার আছে, আমার টিমের লিড, সে আসলে হচ্ছে তার ক্যারিয়ার জার্নি শুরু করছিল রোমানিয়াতে। সে রোমানিয়ান। সে রোমানিয়াতে তার হচ্ছে একটা প্রিন্টিং প্রেসে সে হচ্ছে আপনার গ্রাফিক ডিজাইনার হিসেবে সে কার্ডের ডিজাইন করতো। সেটার কাজ করছিল। বাট সে এখন ২০ বছর পরে সে হচ্ছে গত ১০-১৫ বছর ধরে সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। এখন আমাদের কোম্পানিতে সে প্রিন্সিপাল ইঞ্জিনিয়ার। আমাদের যদি ইমেইল ডোমেনের কথা বলা হয়, ইমেইল ডোমেনে তার মতো নলেজেবল হচ্ছে কেউ নাই আরকি। আমরা মাঝে, মাঝে মজা করে বলি যে, "ওর যদি না থাকে তাহলে আমাদের কি হবে?" হ্যাঁ, তো আ তো এটা আসলে হচ্ছে মাইন্ডসেট। জাস্ট যেটা হচ্ছে মাইন্ডসেটটা আপনাকে রেডি করতে হবে। আর আপনাকে ওই একজন যে সিএসসি গ্র্যাজুয়েট ও হয়তো একটু টাইমলাইনে আপনার চেয়ে আগায় আছে। ও ৪ বছরের গ্র্যাজুয়েশনটা কমপ্লিট করছে। আপনি হয়তো সেটা করেন নাই। বাট ওই ৪ বছরের পড়াশোনাটা হয়তো বর্তমানে কিন্তু অনেক ক্র্যাশ কোর্স বা আপনি নিজে, নিজে শিখেই হচ্ছে করে ফেলতে পারেন। কারণ ৪ বছরের পড়াশোনায় হয়তো অনেক কিছু ছিল যেগুলো আসলে হচ্ছে একটু irrelevant ও হয়ে গেছে। সো আপনি কিন্তু চাইলেই ওগুলো বর্তমানে হচ্ছে রিসোর্সেস থেকে শিখে ওভারকাম করে ফেলতে পারেন আরকি। তো ইটস আপ আর টু ইউ যে এরকম হ্যাঁ, হ্যাঁ, না প্লিজ কন্টিনিউ। যে হচ্ছে যে ইটস আপ টু ইউ যে আপনি আসলে হচ্ছে যে ওই এক্সট্রা এফোর্ট দেওয়ার জন্য জাম্পটা নেয়ার জন্য আসলে নিজে রেডি কিনা। তারপর দিন শেষে আমি যখন আসলে হায়ার করতে যাই, ইন্টারভিউ নেই, আমরা তো চেক করে দেখিও না যে ও আসলে গ্র্যাজুয়েশন করছে কি করছে না। কারণ দিন শেষে ইট ডাজ নট ম্যাটার টু মি। একটা কোম্পানির কাছে এটা ম্যাটারই করে না যে আপনি গ্র্যাজুয়েশন করছেন কি করেন নাই। দ্যাটস ট্রু। মানে আমার কারেন্ট রেজুমেতে কিন্তু আমার সিজিপিএটাও মেনশনড নাই। ইটস নট ব্যাড বাট মানে মেনশন নাই আরকি। প্রয়োজন নিঃসন্দেহে। ছিল না মেনশন করার। যে একাডেমিক্স যে অনেক বেশি ইম্পোর্টেন্ট লাইক মোর দ্যান দ্যাট অনেক কিছু আছে যেগুলো আরো বেশি ভ্যালুয়েবল আমার মনে হয়। এটা আরকি। আর এই যে জার্নিটা বলছেন যে নন টেক থেকে টেক এর ট্রানজিশন এটা নিয়ে কিন্তু প্রচুর ব্লগসও আছে। মানে অনেকে যারা এই জার্নিটা পাস করছে there are blogs about it যে ওরা কিভাবে স্টাডি করছে। তো আমার মনে হয় যে ব্লগস গুলো একটু পড়ে দেখা ভালো। সো আরেকজনের এক্সপেরিয়েন্স থেকে we can just gain some insights. এক্সাক্টলি। আপনি যদি ফ্রি কোড ক্যাম্পে সার্চ করেন তাহলে এরকম অনেকগুলো কেসেস পাবেন। আমি অনেকজনকে দেখছি সে হচ্ছে ম্যাকডোনাল্ডস এ কাজ করত। এখন সে হচ্ছে ফ্যাং এর সফটওয়্যার ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতেছে। সো এরকম আপনি অনেক কেসেস হচ্ছে বাইরের দেশে পাবেন আরকি। বাংলাদেশেও হয়তো অনেকেই আছেন যারা হচ্ছে নন টেক থেকে বর্তমানে টেকে হচ্ছে কাজ করতেছেন। আচ্ছা বাট আমি ওই নিজেকে একটু সময় দিতে হবে এই আরকি। হ্যাঁ, এক্সাক্টলি। আ আমি হচ্ছে নেক্সট কোয়েশ্চেন এ যাই। উনি জানতে চাইছেন যে, আমি যদি ফ্যাং টার্গেট করি তাহলে আমার রিজিউমিতে আসলে আ কি ধরনের প্রজেক্ট এড করা উচিত? প্রজেক্টগুলো হাউ লার্জ অর হাউ ইমপ্যাক্টফুল দে শুড বি? আম সো বেসিক্যালি আমার মনে হয় যে রিয়াল ওয়ার্ল্ড অ্যাপ্লিকেশনস যদি মানে প্রজেক্টস গুলো এমন হলে ভালো যেগুলার লাইক ইউ হ্যাভ দ্য GitHub codes and it's like live. It's it's not in like in a bad state. Like যে প্রজেক্ট গুলো অ্যাড করবেন ওগুলো যেন লাইভ থাকে আর ফুল ফ্লেজড GitHub কোড যেন রেডি থাকে বিকজ যেন ক্লিকেবল লিংকস তো ক্লিকেবল লিংকস থাকলে ভালো যে আমি গিয়ে একটু কোড আপনি কি কোড করছেন একটু দেখে আসতে পারি ওগুলা ভালো আর I personally feel try to work with the latest tech stacks like and also include some like যদি AWS এ অ্যাপ্লাই করার প্ল্যান থাকে সো AWS সার্ভিসেস নিয়ে কিছু যদি কাজ করে থাকেন ইটস গুড টু অ্যাড দোজ যে আমি AWS এই সার্ভিসটা ইউজ করছি এন্ড এই প্রজেক্টের এই ফিচারটা আমি AWS দিয়ে বানাইছি এই সার্ভিসটা ইউজ করে বানাইছি বা GCP যেটাই হোক Node.js, React.js সো এইসব দিয়ে যদি কিছু লাইভ প্রজেক্ট বিল্ড আপ করতে পারেন উইথ ফুল GitHub কোডস সো দ্যাট উইল বি ভ্যালুয়েবল
I think 4-5 টা good project is good enough. Yeah. আর এখানে হচ্ছে যে আপনি লার্জ বা ইমপ্যাক্টফুল প্রজেক্টের কথা জিজ্ঞেস করেন, সেখানে হচ্ছে যে আপনার প্রজেক্ট আসলে কত বড় সেটার চেয়েও ইম্পোর্টেন্ট হচ্ছে যে ওই যে যেটা বলছে যে যেগুলো আপনি আসলে আপনার রিজুমেই দিবেন সেগুলো যাতে আসলে ইভালুয়েট করার মতো সিচুয়েশনে থাকে। আমি প্রজেক্টের জাস্ট নামটা হুম, দেখতেছি, বাট আসলে হচ্ছে ওইখানে আর কোনো ইনফরমেশন নাই বা আপনার GitHub এ যেয়েও হচ্ছে আমি আসলে ওইটা ইভালুয়েট করার মতো কোনো কিছু পাচ্ছি না। লাইক হয়তো আ উম কোডই হচ্ছে ওইখানে নাই বা ওইটার কোনো হচ্ছে লাইভ এনভায়রনমেন্ট এ existence হচ্ছে রান নাই। করা নাই। হুম, হুম? তো অ্যাজ এন আমি যখন আসলে সিভি স্ক্রিনিং করতেছি, আমার কিন্তু আসলে সময় নাই যে এগুলো খুঁজে, খুঁজে বের করা যে কতটুকু। আর বড় প্রজেক্ট বা ছোট এটা ম্যাটার করতেছে না। কারণ আপনার প্রজেক্ট অনেক বড় হলেও অ্যাজ এন এমপ্লয়ার বা স্ক্রিনার আমার সময়ই নাই আপনার প্রজেক্টটা পুরোপুরি দেখার। সো ওই ক্ষেত্রে ইম্পোর্টেন্ট হচ্ছে আপনার GitHub এর রিডমি ফাইলে যদি আপনি সুন্দর করে কিছু হুম, ইনফরমেশন হুম, দিয়ে দিতে পারেন, যেখান থেকে আমি আসলে হচ্ছে ধারণা পেয়ে যাবো যে আপনি কি টেকনোলজি টুলস ব্যবহার করছেন আরকি। তো এইজন্য যে সাইজের চেয়ে বেশি ইম্পোর্টেন্ট হচ্ছে আপনি আপনার স্কিলের কতটুকু ওই প্রজেক্টে আসলে হচ্ছে তুলে ধরতে পারছেন। ধরেন আপনি বললেন যে আপনি প্রবলেম সলভিং এ ভালো। সো আপনার প্রজেক্টে যদি এমন কোনো লজিক বা এমন কোনো ফিচার থাকে যেটা আসলে আপনার প্রবলেম সলভিং স্কিলকে হচ্ছে মেজার করতে আমাকে হেল্প করবে, তাহলে কিন্তু আমার জন্য ভালো। তারপর আমি যখন আপনার কোড পড়তেছি, আমি যদি দেখি যে আপনার কোডগুলা ওয়েল ডকুমেন্টেড, আপনি ক্লিন কোড হচ্ছে প্রিন্সিপাল ফলো করে কোড করেন, কোন একটা ডিজাইন প্রিন্সিপাল বা সলিড প্রিন্সিপাল ফলো করে কোড করছেন। তো ওই জায়গাগুলো কিন্তু আমার জন্য হচ্ছে ক্যাচি হবে যে না ওকে, আমি আরেকজনের ক্যান্ডিডেট দেখছি সে অনেক বড় প্রজেক্ট করছে বাট ওর ভ্যারিয়েবল নেমটা আসলে ও ঠিকমতো লেখে নাই। আরেকজন করছে ছোট বাট ওর হচ্ছে আ কোড অনেক গুছানো। আমি কিন্তু ওই ক্যান্ডিডেটটাকে প্রায়োরিটি দিব আরকি। তো প্রজেক্ট ছোট হইলেও attention to detail দিতে হবে আরকি। যে ওই yeah. জিনিসগুলো আসলে আ স্ক্রিনার বা ইন্টারভিউয়ার কে আপনার হচ্ছে সিভি বা রিজিউমে পিক করার ক্ষেত্রে হচ্ছে কি বলব যে প্রায়োরিটি লিস্টে আগায় দিবে। আর আরেকটা পয়েন্ট যেটা যে নিজের জাস্ট আমি একটু আগেও বলছিলাম, নিজের প্রজেক্টের ব্যাপারে নিজের পার্ট মানে obviously it can be a group project, that's fine. বাট নিজের যে পার্টটা করছেন ওটার ব্যাপারে ভালো আইডিয়া রাখা। আপনি কেন ওটা করছেন? কজ ইন্টারভিউয়ার যদি স্পেশালি বিগ টেক কোম্পানিজ ওটা আপনাকে dig in করবে। সো let's not try to push our own parts to the friends যে হ্যাঁ তুই কর। হ্যাঁ, it's a short term solution যে ওইটা কোর্সটা পাস হয়ে গেল। বাট আমি বলব যে ইউনিভার্সিটি লাইফ থেকেই ভালো প্রজেক্ট চুজ করা বেটার। সো যেটা আপনার জবের রেজিউমের ক্ষেত্রে আপনার আলাদা করে করতে হবে না। মানে যদি আগে থেকে ভালো প্রজেক্ট করেন ওটাই আপনি এড করতে পারবেন। And try to do your part sincerely. Try to choose a part impactful feature or important feature and ওটাতে কাজ করেন so that আপনাকে কেউ যদি জিজ্ঞেস করে প্রজেক্ট ব্যাপারে you are well aware of it. আপনি মানে you are confident and you know what to say. You know why you chose a tech stack. So just আপনি আপনার নিজের প্রজেক্টের ব্যাপারে ভালো আইডিয়া রাখেন because ইন্টারভিউ এর সময় ওরা আপনার রেজুমে যখন স্ক্রিন করে আপনাকে জিজ্ঞেস করবে so you'll be prepared for that. রাইট। এই ব্যাপারটা খুব ইম্পোর্টেন্ট যে অলওয়েজ মাথায় রাখবেন যে, যে ব্যাপারে আপনি কনফিডেন্ট না, সেটা কখনোই প্লিজ হচ্ছে আপনার সিভিতে হচ্ছে আপনি ইনক্লুড করবেন না। শুধুমাত্র যেই জিনিসগুলোর ব্যাপারে আপনি কনফিডেন্ট, আপনার নলেজ আছে, শুধু সেই জিনিসগুলোই হচ্ছে ইনক্লুড করেন। জাস্ট আমার হচ্ছে অনেক কিছু এড করে হচ্ছে আমার অনেক নলেজ আছে। এগুলো বুঝানোর জন্য আসলে হচ্ছে সবকিছু এড করার দরকার নাই আরকি। আর সিভি তৈরি করার সময় রোলের সাথে যতটুকু হচ্ছে ডিপেন্ডেন্ট ততটুকু এড করেন। আপনি আসলে বর্তমান যুগে এসে অনেকের রিজুমিতে দেখি যে হচ্ছে কম্পিউটার ব্রাউজিং, Microsoft Excel এগুলো দিয়ে রাখে আরকি। সো একটা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং রোলে তো আসলে এগুলোর কোনো নিড নেই। আপনি জানেন ভালো কথা। বাট আপনাকে বুঝতে হবে যে এটা দিয়ে তো আসলে আপনার সিভির হচ্ছে ইম্পোর্টেন্ট স্পেস নষ্ট করার কোনো মানে নেই। যেটা হচ্ছে কোনো প্রয়োজনই নাই। আমরা হুম, হচ্ছে লাস্ট আর ২ টা কোয়েশ্চেন নিবো আরকি। অলরেডি আমরা অনেকক্ষণ ধরে আলোচনা করতেছি। তো আ হ্যাঁ, আমার মনে হয় যে এটা একটা ইম্পোর্টেন্ট কোয়েশ্চেন যে সবাই আমরা আমাদের লাইফে ফেস করছি যে কনসিস্টেন্সি আসলে মেইনটেইন করা খুব টাফ। তো যারা আন্ডারগ্রাউন্ড লাইফে আছে বা আমরা বা অনামিকা আপনি যে আপনার আন্ডারগ্রাউন্ড লাইফ থেকে আপনি কিভাবে নিজেকে হচ্ছে অলওয়েজ মোটিভেটেড রাখছেন এবং এই ব্যাপারে হচ্ছে কিছু এক্সপেরিয়েন্স বা সাজেশন শেয়ার করা যাবে কিনা? আচ্ছা। হ্যাঁ, দ্যাটস ট্রু। আমি আমার আন্ডারগ্র্যাড লাইফে অনেক মানে অ্যাক্টিভ ছিলাম। লাইক আমি শুধু মানে ইনিশিয়ালি আমি জাস্ট পড়াশোনা করতাম। আর মানে একটা ব্যাচ মানে ২ টা ব্যাচ পড়াইতাম এভরিডে। মানে স্টুডেন্টস ব্যাচ। সো দ্যাট ওয়াজ মাই সোর্স অফ ইনকাম ফর মাই ইউনিভার্সিটি ফিস। সো ওইটা করতাম। আর তারপর আমি যেটা বললাম হ্যাকাথনে আমি করছি। দেন কম্পিটিটিভ প্রোগ্রামিং কিছুটা করা হয়েছিল আমার।
So how do I stay keep myself motivated? It's like আমার মনে হয় যে আমি ফার্স্ট হ্যাকাথনে আমি যেটা বললাম মানে আই এম আ ভেরি রেজাল্ট ড্রাইভেন পারসন। যদি আমার রেজাল্টস দেখি আই থিংক ইট ওয়ার্কস ফর এভরিওয়ান। মোটিভেশনটা অটোমেটিক্যালি আসে। তো আমি ফার্স্ট হ্যাকাথনে আমি বললাম কিছু হয় নাই। পরের হ্যাকাথনে আমি মানে টপ 8 এ ছিলাম। সো দ্যাট ফেল্ট গুড। ওকে। আই এম ইন টপ 8 এর পরের হ্যাকাথনে আই থিংক I was in top 7 or top 6. So I'm seeing myself to constantly improve. I'm seeing the results. So ওইটা আমাকে খুব মোটিভেটেড রাখতো যে okay fine, I'm doing it. Maybe someday I'll be a champion. In the fourth hackathon I got to be a champion. So এটাই আর কি। I'm a very result driven person. When I'm seeing the results, it keeps myself motivated. And আমার আরেকটা ভালো জিনিস হচ্ছে গিয়ে মানে failure doesn't set me back. Okay, আমি ফার্স্ট হ্যাকাথনে কিছু হই নাই, I'm very upset. আমি আর করবই না। I'm not that sort of a person. I think I'm not that. So যেটা বললাম আমার Amazon আমার সেকেন্ড টাইমে ইন্টারভিউ I passed. The first time it was I didn't make it through. So failures টা আমাকে set back করতে দেই না. It's a very normal part. So yeah, you just have to keep on continuing, and obviously you will see the growth at some point. কারো একটু early দেখবে growth, কারো একটু late দেখবে, but you will see yourself improving. So ওইটা আছে। So নিজের গ্রোথের ব্যাপারটা চিন্তা করে আমি নিজেকে মোটিভেটেড রাখতাম। আচ্ছা। আমার ক্ষেত্রেও হচ্ছে যেটা ছিল যে একটা হচ্ছে অনামিকার সাথে ম্যাচ করে একটা ম্যাচ করা। যেটা হচ্ছে যে আমিও আসলে হচ্ছে যে ফেইলিউর নিয়ে কখনো ভয় পাই নাই। আমি হচ্ছে বাংলাদেশে অনেকগুলো হ্যাকাথনে পার্টিসিপেট করছি। এর মধ্যে মনে হয় শুধু বুয়েটের একটা সিস্টেম ডিজাইন রিলেটেড হচ্ছে কনটেস্ট ছিল, সেটাতে উইন করছিলাম। আরেকটাতে আমি সিওর ছিলাম যে আমি উইন করব। বাট আমি অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়ে গেছিলাম আর ওটা পার্টিসিপেট কন্টিনিউ করতে পারিনি। বাট এছাড়া আমি হচ্ছে যে প্রত্যেকটা হ্যাকাথনে গেছি আসলে হচ্ছে যে এনজয় করতে, নেটওয়ার্কিং করতে। সো আমার মাথায় কখনোই হচ্ছে আসে নাই যে উম হ্যাঁ, আমার টিম মেম্বাররা অনেক সময় হচ্ছে হারার পর দেখা গেছে যে আসলে এজ এ টিম আমরা ভালো পার্টিসিপেট করছি। বাট সামহাউ রেজাল্ট হচ্ছে আমাদের অনুকূলে আসে নাই। আমাকে অনেকজন মানুষ জিজ্ঞেস করে, "ভাই আপনি সত্যি করে বলেন তো আপনার হচ্ছে যে আমরা জিতি নাই, এত ভালো পারফর্ম করলাম, অনেকেই বলতেছে। বাট আপনার মন খারাপ হয় নাই?" আমি বলি যে, "না, আমার জিতলে বা না জিতলে কি হইছে? আমি তো জানি যে আমি আমার বেস্টটা দিছি। সেই জায়গায় আমি হ্যাপি। এখন উইন করলে আমার কি হইতো? হয়তো কিছু প্রাইজ মানি পাইতাম, সেটা হয়তো পাই নাই। সো ওইটা নিয়ে আমার আসলে কোনো মাথা ব্যাথা নাই। সো এই জায়গাটাতে আমার এটা আমার লাইফের সব ক্ষেত্রেই আমি আসলে ফেইলিউর নিয়ে চিন্তা ভাবনা করি না। অলওয়েজ পজিটিভ থাকতে পারি আরকি। আর সেকেন্ড হচ্ছে আমি আসলে খুবই লেজি পারসন ছিলাম আরকি। যে আমি এখন মনে করি যে আমি যদি একটু পাস্টে ফেরত যাইতে পারতাম বা আমার ভার্সিটি লাইফ থেকে ওই সময় যদি আরো হচ্ছে একটু বেশি এফোর্ট দিতে পারতাম, রুটিন মেইনটেইন করে আরো বেশি আ শেখাতে ব্যয় করতে পারতাম, তাহলে হয়তো ক্যারিয়ারে এখন হচ্ছে আরেকটু ভালো পর্যায়ে বা বেটার পজিশন এ থাকতে পারতাম আরকি। তো যাই হোক, নাথিং ইজ লেট। সো মানে বুঝতে পারলে সেই অনুযায়ী প্রিপারেশন নিলেই হলো। তো ঐরকম আমারও লাইফে অনেক সিচুয়েশন গেছে। দেখা গেছে যে হ্যাঁ, আমি আইডেন্টিফাই করতে পারছি যে আমার এখানে হচ্ছে ল্যাকিংস ছিল। আমি সেগুলো ওভারকাম করে নিছি আরকি। এন্ড there'll be আরেকটা জিনিস আমি এড করি, লাইক ডিমোটিভেট করার কিন্তু অনেক মানুষ পাওয়া যাবে। দ্যাট ইজ 100%। এক্সাক্টলি। স্পেশালি ইফ ইউ আর আ গার্ল এন্ড ইন টেক, ডিমোটিভেট করার অনেক মানুষ পাওয়া যাবে। লাইক আমি সিএসসি যখন নিছিলাম, when I first chose the subject CSE, আমার একটা ফ্রেন্ড আমাকে বলছিল মেবি তোকে দিয়ে হবে না সিএসসি। আই ডোন্ট নো কেন বলছিল, বাট বলছিল। যাই হোক। অ্যান্ড ইয়া, সো আমি যখন একটা ফ্রেন্ডকে বলছিলাম যে দোস্ত এই হ্যাকাথনটা করি, ও মনে হয় অতটা ট্রাস্ট করে নাই যে এটা কিছু একটা হবে, কোনো আউটকাম হবে। যখন চ্যাম্পিয়ন হইছি তখন আমাকে বলছে যে দোস্ত নেক্সট হ্যাকাথনে আমারে নিবি কিন্তু তুই। So that's the thing. Like when you make it, there'll be people to congratulate you, but in the process, you might not get as much support. But এত হোপ রাখা উচিত না যে আমি অনেক সাপোর্ট পাবো, আমাকে সবাই সবাই আমার ভালো চাইবে, সবাই আমাকে একদম মোটিভেট করে উড়াই দিবে। এরকম কিছু না। You have to stay kind of self motivated, and when you will make it, you'll find people to support you. এরকম জিনিসটা আমার মনে হয়। এটা আসলে খুবই রিয়ালিস্টিক এবং ট্রুথ যে আমার ক্ষেত্রেও এরকম অনেক সময় গেছে যে সুমন হচ্ছে এগুলো করে বেড়াচ্ছে, কেন করতেছে? এগুলো কোনো কাজে আসবে না। দিন শেষে দেখা গেছে যে হচ্ছে এগুলোর জন্যই মানুষজন এখন হচ্ছে আ আমাকে ডাকে বা বলে হচ্ছে যে আসো এগুলো নিয়ে কথাবার্তা বলো। ডিটেইলস এ যাব না। বাট ইটস ট্রু যে যখন আপনার আসলে হচ্ছে কিছু করবেন এবং আপনি কিছু হন নাই, মানুষজন অনেক কথাবার্তা বলবে এবং দেন লাইক when you succeed ওই মানুষগুলো এসে তখন আসলে আপনার কাছ থেকে হচ্ছে জানতে চাইবে যে কিভাবে সাকসেসফুল হওয়া যায়। যদিও তারা দেখছে যে আপনি কিভাবে হইছেন এবং ওই সময় তারা আপনাকে একে তো সাথে ছিল না, উল্টো ডিমোটিভেট করছে আরকি। সো এটা আসলে দুনিয়ার
নিয়ম আরকি। সো এগুলো নিয়ে আসলে মাথা ঘামানো যাবে না। আপনার যেটা ভালো লাগে, যেটা আপনি করতে চান, আপনি করে যাবেন আরকি। আ আমরা হচ্ছে আর জাস্ট শেষ একটা কোয়েশ্চেন নিব। আ সেটা হলো যে অ উনি জানতে চাইছেন যে ভালো প্রবলেম সলভার হওয়ার জন্য কোন বুকস আছে কিনা যেগুলো আসলে ফলো করা যেতে পারে? আম আমি একটা মানে I'm not a very much of a book person, but আমি বলব যে ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ একটা বই আছে। সো that's a must have in the collection. আর সিস্টেম ডিজাইন আমি think ইনিশিয়াল স্টেজে দরকার হয় না অতটা, বাট সিস্টেম ডিজাইনের জন্য আলেক্সুর যে বইটা আছে ভলিউম 1 সেটা পড়া যেতে পারে। বা ডাটা ইনটেনসিভ অ্যাপ্লিকেশন সেটাও একটা আছে। I mean I'm not a very much of a book person. আমার জন্য YouTube চ্যানেলস আর মানে আমি ভিডিও দেখে নোট ডাউন করে শিখে করি। আর মানে that works for me. অনেকে ডকে নোট ডাউন করে, বাট আমি মনে করি যে you should have your notes. মানে বই পড়লেও আমি যেমন ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ বইটা বললাম, সেটা আমার ইন্টারভিউর মানে কনসেপ্টস গুলো করার জন্য। বাট মেবি ওখানে অত ডিটেইলস নাই। বাট দেন আমি সার্চ করব অনলাইনে যে ওকে হ্যাশ ম্যাপ, হাউ ডাজ ইট ওয়ার্ক, আমি আরেকটু ডিটেইলস এ দেখলাম। তারপর আমি নোটস করলাম। সো আমি I think it's always good to have your own notes. আর বইও দাগাদাগি করে নোটস করা বেটার। এই আরকি। প্রবলেম সলভিং এর জন্য আমিও আসলে ওইভাবে বুক পারসন না। ভার্সিটি লেভেলে যতটুকু পড়া হইছে পড়ছি। তারপর আমি আসলে শেখার জন্য দেখা যায় যে মেক্সিমাম ক্ষেত্রে হচ্ছে প্রজেক্ট করে হচ্ছে তারপর ডকুমেন্টেশন পড়ে হচ্ছে শেখার দিকে বেশি আগ্রহ আমার বা সেইভাবেই কন্টিনিউ করি আরকি। যদিও আমি হচ্ছে যে ক্র্যাকিং দ্য কোডিং ইন্টারভিউ যে বইটা আছে সেটা হলো ৪ বছর আগে কিনছিলাম। জার্মানিতে আসার পর আমাকে হচ্ছে গুগলের জুলকারনাইন ভাই বলছিল যে, "তুমি গুগলে জয়েন করতে চাও কিনা?" আমি বলছি, "হ্যাঁ ভাই অবশ্যই চাই।" তো উনি তখন বলছিল যে এই বইটা কিনে প্রিপারেশন নেয়া শুরু করে দাও আরকি। তো নেয়া হইছে ওই যে দিন শেষে আমি খুবই লেজি পারসন। ওইটা আর শেষ করা হয় নাই। বাট একটু বলে দেই যে ওই বইটা এখন একটু হচ্ছে যেহেতু বইয়ের আরেকটা সমস্যা হচ্ছে কি যে ইট বিকামস obsolete like very হুম, like fast যে বইটা এখন হয়তো যে বইটা আমি ওই সময়ে বা জুলকারনাইন ভাই ওইটা ফলো করছিল। আমিও ওই সময় কিনছিলাম। বাট ওইটা এখনকার যে আ ফ্যাং এর ইন্টারভিউ প্রসেস আছে সেটার সাথে তুলনা করলে অনেক কিছু একটু হচ্ছে ব্যাকডেটেড হয়ে গেছে আরকি। হুম? তো বাট হচ্ছে আপনি যদি ডাটা স্ট্রাকচার অ্যালগরিদম সার্চ করেন আমার মনে হয় যে অনেক বই পেয়ে যাবেন। আর সিস্টেম ডিজাইনের ক্ষেত্রে তো অ্যালেক্সির যেই ২ টা আছে, ভলিউম 1, ভলিউম 2 সিস্টেম ডিজাইন আ ওইটা হচ্ছে আ আপনারা পড়তে পারেন। আমার মনে হয় যে যারা সিইসি তে পড়াশোনা করতেছে, তারা যদি দেখে যে তাদের কোর্স ওয়ার্ক এর জন্য আসলে তারা যেসব বই পাচ্ছে, আমার মনে হয় যে সেগুলোও যদি তারা রিসোর্স হিসাবে ব্যবহার করে, সেটাও আসলে আ গুড এনাফ আরকি। হুম। তো এই তো আজকে হচ্ছে যারা আমাদের সাথে অডিয়েন্স হিসেবে ছিলেন সবাইকে ধন্যবাদ যে আসলে যে কোয়েশ্চেন গুলো আমি পাইছি আজকে আরকি আমি খুবই হ্যাপি যে আমাদের সেশনের সাথে ম্যাচ করে এবং সেগুলোর উত্তর দিয়েও আসলে আমি আ আমার ভালো লাগছে আরকি যে আপনারা এই জিনিসগুলো জানতে চাইছেন সেগুলো অনামিকা এবং আমি হচ্ছে শেয়ার করার চেষ্টা করলাম আরকি। তো আজকে আমাদের সেশন শেষ করার আগে অনামিকা আপনি যদি হচ্ছে অডিয়েন্সের উদ্দেশ্যে কিছু বলতে চান। No, I think thank you. আপনি আমাকে ইনভাইট করলেন and we could discuss a lot of things. আর হ্যাঁ, মানে কোয়েশনস গুলো অনেক ভালো ছিল, রিলেভেন্ট ছিল। I hope it made an impact. And yeah, we can stay connected. You can connect with me on LinkedIn. I mean, আমি অডিয়েন্সদের বলছি, if you want, you can হু, হু। connect with me on LinkedIn. And how to get your LinkedIn prepared, you can also see my LinkedIn. আমি কিভাবে প্রিপেয়ার করছি বা সুমন ভাইয়া কিভাবে প্রিপেয়ার করছে, ওভাবে LinkedInটাও রেডি করে ফেলতে পারেন। So yeah, I think we had a good discussion. We addressed a lot of issues. এরপর কোনো প্রশ্ন থাকলে LinkedIn you can just drop me a message. I'll try to answer. হ্যাঁ, সবার প্রতি ওই আ হচ্ছে কি বলবো যে আশা থাকবে যে আজকে যারা সেশনে ছিলেন আশা করি যে আমরা আমাদের ডিসকাশন থেকে হচ্ছে ফ্রুটফুল কিছু হচ্ছে সাজেশনস আর আ ব গাইডলাইন আমরা হচ্ছে দিতে পারছি আরকি। তো এখান থেকে যদি আপনারা হচ্ছে কিছু নলেজ নিয়েও হচ্ছে আপনাদের লাইফে এপ্লাই করতে পারেন তাহলে আসলে আমাদের সেশনের হচ্ছে সার্থকতা আ
হবে আরকি। আর ওই তো অনামিকা আহমেদের সাথে আপনারা হচ্ছে কানেক্টেড হয়ে যেতে পারেন LinkedIn এ। আমার সাথেও কানেক্টেড থাকতে পারেন। যেকোনো প্রশ্ন আপনারা সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং, আইটি অর টেক রিলেটেড জিজ্ঞেস করতে পারেন। অবশ্যই টু দ্য পয়েন্ট এ প্রশ্ন করবেন যাতে আমরা হচ্ছে সেটার আনসার করতে পারি। আর অনেকেই জিজ্ঞেস করছেন যে আমাদের সেশনের লাইভ রেকর্ডিং পাওয়া যাবে কিনা? ইয়েস, আমাদের সেশনটা হচ্ছে আমাদের Facebook পেজ এবং YouTube চ্যানেল থেকে হচ্ছে লাইভ ছিল আরকি। সো ২ টাতেই এগুলো রেকর্ডেড হয়ে থাকবে। আপনারা YouTube চ্যানেলে সাবস্ক্রাইব করলেই সেখানে হচ্ছে আজকের এপিসোড সহ এর আগের যে এপিসোডগুলো ছিল সেগুলো সম্পর্কেও জানতে পারবেন। প্লাস আপনারা নোটিফিকেশনও হচ্ছে অন করে রাখতে পারেন। তাহলে আমাদের নেক্সট যে এপিসোড আছে সেখানেও আমরা হচ্ছে এরকম কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। সেখানেও হচ্ছে আপনারা জেনে যাবেন আরকি যে নেক্সট আমাদের কি নিয়ে হচ্ছে আলোচনা হবে আরকি। তো সবাইকে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।